ধন্যবাদ। এটা গ্লিমের বই থেকে আমি একটু দেখাচ্ছি। গ্লিম আর উইলি বা হকের বইগুলোর টেবিল অফ কন্টেন্ট একটু আলাদা আলাদা, বাট মেইন ডিসকাশন একই, কোনো তফাৎ নাই। গ্লিমে এটা পাবেন সেকশন ইউনিট 3, স্টাডি ইউনিট 3। আচ্ছা, তার আগে আমরা শুরু করতে চাই একটা ইকোনমিক সিস্টেম বা ফিনান্সিয়াল সিস্টেম বলতে আমরা কি বুঝি, বা ফিনান্সিয়াল সিস্টেমের বেসিক দুইটা উইংস বা দুটা সেক্টর, এ সম্পর্কে কেউ কোনো হালকা ধারণা দিতে পারেন কিনা? আমরা একটু পার্টিসিপেট করে আগাবো, কারণ আমাদের কোনো ম্যাথমেটিক্স হবে না আজকে, শুধু টার্মিনোলজি গুলা রিভাইজ করবো। আরিফ ভাইকে দিয়ে শুরু করতে পারি। Financial system of a country or any economy, basic institute গুলা কি কি আসলে? আরিফ ভাই যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ তাজমুল ভাই। আমি তো অনেকদিন হলো বাইরে, তো ফান্ডামেন্টাল বিষয় একদম নন একাডেমিক আলাপ হচ্ছে, কোনো একাডেমিক ওয়েতে আপনাকে বলতে হবে না, আপনি যেটা বলেন সেটাই, ভেরি প্র্যাকটিক্যাল। ফিনান্সিয়াল সিস্টেম আমাদের যে কোনো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, যে সিস্টেম আমাদের আচ্ছা, একটু মিউট করে ফেলেন কেউ কথা বললে। হ্যাঁ আরিফ ভাই বলেন। যে পদ্ধতিতে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় সেই পদ্ধতি বা সিস্টেমকে ফিনান্সিয়াল সিস্টেম বলা হয়ে থাকে। বেসিক ইনস্টিটিউশন গুলো কি কি হতে পারে? বেসিক ইনস্টিটিউশন গুলো আছে আমাদের শেয়ার মার্কেট আছে, বন্ড সিকিউরিটিজ। আচ্ছা আচ্ছা, ওগুলো ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আর একটা কথা, ধরেন বাংলাদেশের ইকোনমি দিয়ে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ বা অন্যান্য দেশের সাথে খুব বেশি পার্থক্য নাই। ইউএস ব্রিটিশ যেটা করে ওটাকেই আমরা ফলো করি, সামান্য পার্থক্য থাকে বাস্তবতার নিরিখে, বাট ফিনান্সিয়াল সিস্টেম আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আপনার দেখাচ্ছি হোয়াইট রোড ফিনান্সিয়াল সিস্টেম। It consists of two systems basically. একটা হচ্ছে দুইটা মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট। যাও তুমি এখান থেকে যাও, পড়াশোনা করছি। ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট। ক্যাপিটাল মানি মার্কেটের ইনস্টিটিউট গুলো কি কি? মানি মার্কেটের মধ্যে আছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিং প্রতিষ্ঠান হলো ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটস, ব্যাংকস বা ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটস। তারপরে আছে আপনার লিজিং প্রতিষ্ঠানগুলো, এনবিএফআই যেগুলোকে আমরা বলি, এনবিএফআই, ইন্স্যুরেন্স অলসো। তারপরে যদি এটা রেগুলেটরি অথরিটি কিন্তু আলাদা। তারপরে আছে ডিএফআই, ডিএফআই যেগুলো মানে এসএমই বা মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে, ওদেরকে বলা হয় ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এগুলো হলো মানি মার্কেটের ইনস্টিটিউট, ডমিনেটিং ইনস্টিটিউট গুলো। ক্যাপিটাল মার্কেটে এটার খুব বেশি ইয়ে নাই, এটা হচ্ছে আপনার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। এখান থেকে আসলে আলোচনা না শুরু করলে আমাদের কর্পোরেট ফিনান্সের আলোচনাটা শিকড়টা খুঁজে পাওয়া মুশকিল। জাস্ট এইটা একটু মাথায় নিয়ে আমাদের আগাইতে হবে। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের থেকে আপনার আলাদা আলাদা স্টক এক্সচেঞ্জ থাকতে পারে। আমরা বাংলাদেশের নিরিখে যদি বলি, সিকিউরিটি এসএসসির আন্ডারে আছে আমাদের তো স্টক এক্সচেঞ্জ দুইটাই, ডিএসসি আর সিএসসি আছে, এই দুইটাই। সো এইটা একই সাথে কিন্তু এসএসসি হলো আপনার ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি বডি, রেগুলেটরি। আর মানি মার্কেটের রেগুলেটরি বেশ করে ব্যাংক আর নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটের জন্য সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের সাথে আছে
মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আপনার ব্যাংকিং ডিভিশন এটা। আর ইন্স্যুরেন্সের জন্য তো রেগুলেটরি বডি আলাদা হয়ে গেছে অলরেডি। আর ডিএফআই বা মাইক্রো ক্রেডিট নিয়ে যারা কাজ করে ওদের জন্য তো একটা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এতদূর না গেলেও চলবে, আমাদের জাস্ট থাকতে হবে আপনার ব্যাংক ফাইন্যান্স, নন ব্যাংকিং, আর ধরেন সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, প্লাস এইটার আন্ডারে আছে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকস একই সাথে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং, জেনারেল ব্যাংকিং আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং দুটার উদ্দেশ্য এবং কার্যাবলী একটু আলাদা। মূল উদ্দেশ্য একই, সবাই আসলে ইন্টারমিডিয়ারি হিসাবেই কাজ করে এবং বেসিক কাজটা তো হচ্ছে আপনার সারপ্লাস ইউনিট থেকে ডেফিসিট ইউনিটে ফান্ডটাকে ফ্লো করতে হেল্প করে, এটাই হলো আসল উদ্দেশ্য সব ক্ষেত্রেই। আর ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলা কি কি সাধারণত, আচ্ছা আমরা একটু ব্যাক করি। আচ্ছা, এবার যদি শুধু আমরা ইনস্ট্রুমেন্টের দিক থেকে এই মার্কেট দুটাকে আলাদা করতে চাই, ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এর আরো কিছু সিনোনিমাস টার্ম ইউজ হয়, যেমন যেটাকে বলে পেপার অ্যাসেট বলে। পেপার অ্যাসেট ফর অ্যাকচুয়ালি ইনভেস্টর্স, নট ফর দ্য ইস্যুয়ার্স, বাট কাছাকাছি টার্ম, এই ধরনের টার্ম গুলো ইউজ হয়। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, যদি আমরা একটু বুকিশ নলেজের দিকে যাই তাহলে দেখবেন যে যেগুলো কিনা যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো সাধারণত লং টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমি সংক্ষেপে লিখলাম, লং টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস গুলা ডিল করে ক্যাপিটাল মার্কেট, আর শর্ট টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো ডিল করে ইউজুয়ালি মানি মার্কেট। শর্ট টার্ম বলতে 1 year or less than 1 year, আর লং টার্ম দ্যাট ইজ মোর দ্যান 1 year, এটা 20 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে। ফর এক্সাম্পল, লং টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস কোথায় ইস্যু হয়, ইস্যু এবং ট্রেডেড বা হাত বদল হয় এটা ক্যাপিটাল মার্কেটে। সো ক্যাপিটাল মার্কেট ডিলস দ্য লং টার্ম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ফর ফান্ড রেজিং তাকে ফ্যাসিলিটেট করে, এবং বেসিক কাজ একই, দুইটা মার্কেটই আপনার সারপ্লাস ইউনিট থেকে ডেফিসিট ইউনিটে ফাইন্যান্সটাকে ফ্লো করে। তো যাদের টাকা আছে তারা বিনিয়োগ করে, আর যাদের টাকা নাই সেই টাকাটা নিয়ে যায় তারা ইনভেস্ট করে, তাদের নতুন নতুন ব্যবসায় খাটায়, এবং সেখান থেকে আপনাকে আইদার সেই ইন্টারেস্ট দেয় অথবা ডিভিডেন্ড দেয়। এইভাবে উভয় পক্ষই মিউচুয়ালি বেনিফিটেড হয়। এই পুরো প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করে ক্যাপিটাল মার্কেট। সিমিলারলি মানি মার্কেট বা ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্স ইনস্টিটিউট যেটা করে, পাবলিকের কাছ থেকে যার টাকা আছে তাদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে বড়োয়ারদেরকে টাকা দেয়, সেই টাকা তারা বিজনেস করে, খাটায় বা তাদের উদ্দেশ্য ফুলফিল করে, এভাবে মিউচুয়ালি বেনিফিটেড হয়। দিস ইজ দ্য টোটাল প্রসেস। এখন আমরা যদি টার্মের দিক থেকে অর্থাৎ ডিউরেশনের দিক থেকেও ভাগ করি, একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের একটা ম্যাচুরিটি বা ডিউরেশন থাকে, তো সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, যেগুলো লং টার্ম সেগুলো ডিল করে ক্যাপিটাল মার্কেট, শর্ট টার্ম গুলা ডিল করে মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হলো ডেট ফিনান্স, আর একটা হলো ইকুইটি। অর্থাৎ পার্টি কিন্তু দুইটা সব ক্ষেত্রে, একজন হলো ফান্ড রিসিভার আর একজন হলো ইনভেস্টর।
এই দুইজনের মধ্যে পুরো ব্যাপারটা লিমিটেড, কনফাইন্ড। আচ্ছা, ডেট ফিনান্সের একটা ইনস্ট্রুমেন্ট সাধারণত কি, কেউ একটা এক্সাম্পল দিতে পারেন? ডেট ফিনান্স ক্যাপিটাল মার্কেটের ডেট পোর্শনের একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের এনিওয়ান একজন এক্সাম্পল দিতে পারেন? কামাল ভাই। ট্রেজারি বিল। ট্রেজারি বিল, আচ্ছা। না সরি, এটা তো শর্ট টার্মে একেবারে। শর্ট টার্ম, এটা নেওয়া যাচ্ছে না, এবং শেয়ার অবশ্যই লং টার্ম হইতে হবে। শেয়ার বন্ড বন্ড, শেয়ার বন্ড না, অনলি বন্ড। অনলি বন্ড। বন্ড, শেয়ারের কথা বন্ড বলতেছি। বন্ড। আচ্ছা, আর ইকুইটির ক্ষেত্রে কমন স্টক, কমন শেয়ার কি? কমন স্টক, রাইট, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার। কমন স্টকও হইতে পারে, প্রেফার্ড স্টক হইতে পারে, এই দুইটা জিনিস নিয়ে কাজ করে। ইনভেস্টর তো ফান্ড প্রোভাইডার, তাই না? ফান্ড প্রোভাইডার, ইনভেস্টররা এক্স্যাক্টলি ফান্ড প্রোভাইডাররা। ইনভেস্টররা এই পেপার ইনস্ট্রুমেন্টটা টাকার বিনিময়ে কিনে, মানে সে টাকা খরচ করে একটা কাগজ কিনে এক টুকরা, আর এই কাগজটা বিক্রি করে টাকা নিয়ে যায় যে ফান্ড রেজ করলো ইস্যুয়ার, উইথ দ্য হেল্প অফ এ ইনভেস্টমেন্ট ব্যাংক। ইনভেস্টমেন্ট ব্যাংক বা আমাদের দেশে আমরা বলি যেগুলোকে মার্চেন্ট ব্যাংক হিসেবে চিনি আর কি। এই মার্চেন্ট ব্যাংক গুলোর কাজ হলো আন্ডার রাইটিং করা, ফান্ড ইস্যু করা, আইপিও ইস্যু করা, এই ধরনের কাজগুলো করে, যারা এটা অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেটেড। কিন্তু মেইন এক্সচেঞ্জটা হচ্ছে এই দুই পার্টির ভিতরে। একজন পেপার ইস্যু করে, সেই পেপারটা কিনে হলো ইনভেস্টররা, ইনভেস্টরের কাছ থেকে টাকাটা চলে যায় ইস্যুয়ারের কাছে। কনসেপ্ট ক্লিয়ার আছে, সমস্যা নাই। বন্ড, তো বন্ড তো শর্ট টার্মও থাকে, যেমন ট্রেজারি বিল, ইটস ওয়ান কাইন্ড অফ বন্ড বলা যায়, বাট শর্ট টার্ম বিধায় এটাকে আসলে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট বলা যায় না, এটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। আর বন্ডের যেটা সবচেয়ে ছোট বা লোয়েস্ট ডিউরেশন, সেটা হচ্ছে 2 years, এটা একদম শর্ট টার্ম বন্ড। তারপরে 3 থেকে 5, এটা হলো মিড টার্ম, মিড রেঞ্জের। আর 5 and above, it may be 10, 15, 20 or 30, এগুলো সাধারণত বন্ডের ডিউরেশনের দিক থেকে ক্লাসিফিকেশন করা আছে এরকম। বাট বন্ড কখনোই, মানে ক্যাপিটাল মার্কেটের বন্ড কখনোই 1 year বা লেস দ্যান 1 year হয় না। আর ইকুইটির জন্য হচ্ছে আপনার কমন স্টক, প্রেফার্ড স্টক, এগুলোর আসলে কোনো ম্যাচুরিটি হয় না, কারণ বিজনেস একটা চলমান বিষয়, বিজনেস চলবে, এই উদ্দেশ্যে বিজনেস শুরু করা হয়। কারণ একটা কোম্পানি একদিন বা 2 দিনের জন্য তৈরি হয় না। কমন স্টক, প্রেফার্ড স্টক আর কমন স্টকের মধ্যে সামান্য পার্থক্য আছে, সেগুলো আরো বিস্তর আলোচনা পরবর্তীতে আছে, জাস্ট আমি ফান্ডামেন্টাল আলোচনা করতেছি। সো এগুলোর আসলে কখনো ডিউরেশন বিবেচনা করা যাবে না। সর্বোচ্চ কত দিয়ে কত বছরের হতে পারে সর্বোচ্চ বন্ড? হাইয়েস্ট আচ্ছা, না এটা কোনো স্পেসিফিকই নাই, এটা ডিপেন্ড করতেছে আপনার বন্ড ইনডেনচারের উপরে। হ্যাঁ, আপনি কত দিনের জন্য করতে চাচ্ছেন এটার উপরে। আচ্ছা, কমন স্টক, প্রেফার্ড স্টক, এগুলোর বিস্তারিত পার্থক্য আমরা দেখব। আমরা গ্লিমের বইটা একটু শর্টকাটে ফলো করি। ফিনান্সিয়াল মার্কেটস। আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? শেয়ার হয়েছে কিনা? জি, দেখতে পাচ্ছি ভাই। ফিনান্সিয়াল মার্কেটের কাজটা কি দেখেন এখানে। ফিনান্সিয়াল মার্কেটস ফ্যাসিলিটেট দ্য ক্রিয়েশন এন্ড ট্রান্সফার অফ ফিনান্সিয়াল অ্যাসেটস। ফিনান্সিয়াল অ্যাসেটস যেটা কিনা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস ও বলা হয়। ফিনান্সিয়াল অ্যাসেটস এন্ড অব্লিগেশনস। অ্যাসেটস এন্ড অব্লিগেশনস, একটা অব্লিগেশন বলার উদ্দেশ্য হলো যে ধরেন আপনার তো থাকতে পারে, মানে ডেট ফিনান্স থাকতে পারে, এই কারণে অব্লিগেশন বলা আর কি। লাইক বন্ড, they bring together entities that have funds to invest with entities that have financing needs. That means একজনের কাছে available টাকা আছে আর একজনের
টাকার প্রয়োজন আছে, এই দুইটা এন্টিটিটাকে ব্রিজ করাটাই হলো ফিনান্সিয়াল মার্কেটের কাজ, যেটা কিনা ফ্যাসিলিটেট করে। ফিনান্সিয়াল মার্কেটস আর নট পার্টিকুলার প্লেস বাট রাদার দ্য টোটালিটি অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফর সিকিউরিটিস। এই সিকিউরিটিস শব্দের অর্থ আমরা সিনোনিম ধরে নিতে পারি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। Financial instruments, securities. Securities include a very wide variety of instruments. বিভিন্ন ধরনের financial instrument আছে, like যেমন দেখেন এই যে স্টকসটা হলো আপনার কমন স্টক, কর্পোরেট স্টক, কর্পোরেট বন্ডস, মর্গেজেস, কনজিউমার লোনস, লিজেস, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস যেটাকে সিডি বলে শব্দকে, গভর্নমেন্টাল সিকিউরিটিস অ্যান্ড ডেরিভেটিভস অফ মেনি কাইন্ডস। এই সামান্য কয়েকটা এক্সাম্পল আছে, এর মধ্যে দেখেন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ক্যাপিটাল মার্কেট দুইটারই ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কর্পোরেট বন্ড এটা সাধারণত ব্যাংক ইন্ডাস্ট্রি ডিল করে না, তাহলে কে করে? ডেফিনেটলি ক্যাপিটাল মার্কেট করে। মর্গেজ ডিল করে কে? মর্গেজ ক্যাপিটাল মার্কেটও করতে পারে, ব্যাংক তো করে। কনজিউমার লোন 100% এটা ব্যাংক বা এনবিএফআই করতে পারে। লিজের জন্য তো এনবিএফআই আছে। কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট এগুলো সাধারণত ব্যাংক ডিল করে। গভর্নমেন্টাল সিকিউরিটিজ বলতে গভর্নমেন্ট অনেক সময় বন্ড ইস্যু করে পাবলিক ফাইন্যান্সিং করার জন্য বা বড় বড় কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। বাংলাদেশে সাধারণত এটা প্র্যাকটিস কম। and so many derivatives. Money market and capital market. Money markets trade debt securities with maturities of less than 1 year. এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা একটা এমসিকিউ আছে। আচ্ছা, the dealer is the principal in most transaction unlike a stockbroker who act as an agent. স্টক ব্রোকাররা সাধারণত এজেন্ট হিসেবে কাজ করে। The money market securities are generally short term and marketable. হ্যাঁ, শর্ট টার্ম হওয়া মানে এটা ইজিলি মার্কেটেবল, দ্যাট মিন্স এটা সহজে খুব দ্রুত এটা লিকুইডেট করা সম্ভব। So they usually have low default risk. আপনার যেটা ডিউরেশন কম, যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, শুধু এই মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট দিয়ে না, যে কোনো কাজ এবং যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেও আপনি দেখবেন, আমরা আরো বিভিন্ন ধরনের চ্যাপ্টার পড়বো, সেখানে এই জিনিস এই কথাগুলো পাবেন যে সময় যত বেশি রিস্ক তত বেশি। হ্যাঁ, এটা ধরেন 1 বছর আর এটা 5 বছর। সো 1 বছর পর্যন্ত যা হবে হবে, কিন্তু 1 বছরের পরে 2, 3, 4, 5 এই পর্যন্ত ফরকাস্ট করা, আমরা হয়তো ফরকাস্ট করে রাখছি যে এই হবে, এই পাবো, এইভাবে সেলস হবে, এইভাবে রিটার্ন আসবে, ইত্যাদি ইত্যাদি, একটা মাস্টার বাজেট করলেন বা স্ট্র্যাটেজিক প্ল্যান যাই করেন না কেন, বাট সময় যত বেশি আপনার ঝুঁকি তত বেশি। সো মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বা মানি মার্কেট ইনভেস্টমেন্ট যারা করে, এখানে যেহেতু সময়টা কম, 1 year or less than 1 year, সো কম্পারেটিভলি আদার্স লাইক ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টের চেয়ে এখানে ডিফল্ট রিস্কটা একটু কম। মানি মার্কেট সিকিউরিটিজ এর ইনস্ট্রুমেন্ট গুলা কি কি, এটা খুব ভালো করে খেয়াল করবেন এবং মনে রাখাও দরকার, কারণ এগুলো থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন এমসিকিউ হয়। অর্থাৎ যে কোনো একটা তুলে দিবে, 3টা 4টা দিয়ে বলবে যে কোনটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট না বা কোনটা ইনস্ট্রুমেন্ট, এভাবে মিক্স অনেকে জানতে হবে, এগুলো মুখস্থ করতে হবে দরকার। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা দেখেন, গভর্নমেন্ট ট্রেজারি বিলস, গভর্নমেন্ট ট্রেজারি নোটস এন্ড বন্ডস, এবং ডেফিনেটলি এটা বন্ডস দেখে এটাকে কেউ লং টার্ম মনে করবেন না, কারণ এটা শর্ট টার্ম। ফেডারেল এজেন্সি সিকিউরিটিজ, ফেডারেল এজেন্সি শুধু ইউএস মার্কেটের জন্য প্রযোজ্য, যে কারণে ফেডারেল বলছে। শর্ট টার্ম ট্যাক্স এক্সেম্পট সিকিউরিটিজ, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল সার্টিফিকেট অফ ডিপোজিটস, রিপারচেজ এগ্রিমেন্ট যেটাকে রেপো বলে, ইউরো ডলার সিডিজ, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, এগুলো হচ্ছে আপনার মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, মানি মার্কেটস এক্সিস্ট ইন নিউ ইয়র্ক, লন্ডন, ওটা ব্যাপার না।
আচ্ছা, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটটা কি? এটা মনে হয় সবাই জানি আমরা কম বেশি। কেউ একটু শেয়ার করলে করতে পারেন। প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, কমল ভাই বলেন। আমি একটু মাঝে মাঝে রেস্ট নিচ্ছি আর কি। কমল ভাই জি ভাই, বলেন, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট বলতে যেটা বোঝেন বা আমাদের সাধারণ ধারণায় কি আসে? প্রাইমারি মার্কেটটা হচ্ছে যখন কোন শেয়ারটা একদম ইস্যু করার স্টেজে যখন ফার্স্ট অফার করে, হুম আর এরপরে যখন ইস্যুর পরে যখন মার্কেটে ট্রেডিং হয় বা ট্রেড হয়, হুম তখন এটাকে আমরা বলি যে সেকেন্ডারি মার্কেট। সেটা তাই আসলে, অর্থাৎ ফার্স্ট ইস্যু যেখানে হয়, লাইক আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা থেকে আমরা কি পাই? কমন স্টক আমরা ইস্যু করি এবং এটা ফার্স্ট টাইম এক্সচেঞ্জ, আপনার এক্সচেঞ্জটা হয়। ইস্যুয়ারের কাছ থেকে যায় প্রথম একটা পার্টি, অনেকগুলা মানুষের মধ্যে এই শেয়ারগুলা ডিস্ট্রিবিউটেড হয় বা তারা এটাকে পারচেস করে। এই ফার্স্ট টাইম ট্রেডিংটা, যে হাত বদল হওয়াটাই হলো প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেট সেকেন্ডারি মার্কেট বলে আলাদা কোনো বিল্ডিং নেই যে নিচতলায় প্রাইমারি মার্কেট উপরতলা সেকেন্ডারি, এরকম কোনো বিষয় না। এটা হলো ফাংশনাল একটা বিষয়। অর্থাৎ ফার্স্ট টাইম যে ইস্যুটা হচ্ছে, যে ইনস্ট্রুমেন্ট গুলা ফার্স্ট টাইম ইস্যু যেখানে হয় সেটা হলো প্রাইমারি মার্কেট। এরপরে ওই হোল্ডার বা বায়ার অফ দ্য ইনস্ট্রুমেন্টস, দেখা যায় এটা সেভারাল টাইমস হাত বদল হয়, ট্রান্সফার হয়, হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার হইতে পারে। এই প্রতিবার যখন চেঞ্জটা হয় সেটাকে আসলে ফাংশন অফ সেকেন্ডারি মার্কেট, এইটুকুই পার্থক্য। আচ্ছা, প্রাইমারি মার্কেটস আর দ্য মার্কেটস ইন হুইচ কর্পোরেশন এন্ড গভর্নমেন্টাল ইউনিটস raise new capital by making initial offering of their securities. Initial offering like মানে IPO, যেটা initial public offering। আচ্ছা, এখানে বলছে দেখেন which corporations or governmental units, হ্যাঁ, অর্থাৎ ফান্ড রেজ, মূল উদ্দেশ্য কিন্তু রেজিং ফান্ড, ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট যেখানে আসুক না কেন, আপনি কি করতেছেন? টাকা দিচ্ছেন, তো ফান্ড দিচ্ছেন। বেসিক রিসিভার কিন্তু মানে বড় দুটো প্লেয়ারই হচ্ছে আপনার বিগ কর্পোরেটস আর গভর্নমেন্ট, প্রাইভেট ফাইন্যান্স আর পাবলিক ফাইন্যান্স। গভর্নমেন্টের টাকা লাগে, তার বাজেট ডেফিসিট থাকতে পারে, গভর্নমেন্ট বড় বড় কাজ করে, ব্রিজ বানায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, তো এগুলোর জন্য তার টাকার দরকার হয়, সেইভাবে টাকা নিতে পারে, বন্ড ইস্যু করতে পারে। আর কর্পোরেটদের জন্য তো লাগেই, কর্পোরেটরা দুই ভাবেই নেয়, আপনার ইকুইটি মার্কেট থেকেও নেয়, ডেট মার্কেট থেকেও নেয়। তো বিগ দুটা প্লেয়ার এখানে আছে। দেখেন, ইউনিটস রেজ নিউ ক্যাপিটাল, এটা বলতেছে প্রাইমারি মার্কেট থেকে। আচ্ছা, সেকেন্ডারি মার্কেটে যখন হাত বদল হচ্ছে একই সেম ইনস্ট্রুমেন্টস, এটা কখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে, কখনো দাম কমতেছে, লট অফ রিস্ক, লট অফ ট্রেডিং, বাট যেটা মনে রাখার বিষয়, সেটা প্রাইমারি মার্কেট থেকে কিন্তু এই পার্টিগুলোর কাছে টাকাটা যায়। দিস ইজ প্রাইমারি মার্কেট। এই ফান্ডটা শুধু এই প্রাইমারি মার্কেট থেকেই তাদের হাতে যাবে। বাট সেম জিনিসটা যখন সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং হয়, কোনো ক্যাশ ফ্লো কিন্তু এদের কাছে যাবে না। যাওয়া কি সম্ভব? সেকেন্ডারি মার্কেটে যত বিলিয়ন ডলারের ট্রানজেকশন হোক না কেন, এটার সাথে এদের ইনস্ট্যান্ট কোনো ক্যাশ ফ্লোর সম্পর্ক নাই। ফান্ড রেজ করার সেটা প্রাইমারি মার্কেট থেকেই তারা পেয়ে যাবে। পরবর্তীতে প্রাইমারি মার্কেটের যে ফার্স্ট টাইম কাস্টমার ইনভেস্টর ছিল, তারা এটাকে এক্সেস করতে থাকে ফ্রিকোয়েন্টলি। এখানে বলছে the issuer, like big corporates or the government, receives the proceeds of sale in a primary market. Primary market যে ইনস্ট্রুমেন্টটা সেল করলো, সেল করার বিনিময়ে সে প্রসিড পায় বা সেলস প্রসিড, ক্যাশ টাকাটা তার কাছে আসে। Secondary markets provide for trading previously issued securities among investors.
ইনভেস্টর মধ্যে যে পেপার গুলো ছিল বা পেপার অ্যাসেটটা ছিল সেটা তাদের মধ্যে চেঞ্জ হতে থাকে। এই আচ্ছা দেখেন, এক্সাম্পলস অফ সেকেন্ডারি মার্কেট ইনক্লুডস অকশন মার্কেটস এন্ড ডিলার মার্কেটস। দ্যাট মিনস এগুলো হচ্ছে আপনার মার্কেটের ফ্যাসিলিটেটর। and brokerages, OTC, over the counter. সেকেন্ডারি মার্কেটটাই যদি আরেকটু একটু ইয়ে করতেন। আচ্ছা, সেকেন্ডারি মার্কেট স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আলোচনা করতে সুবিধা হয়। প্রিভিয়াসলি ইনভেস্টরের মাধ্যমে যে পুনরায় ওরা যে করে পেপারসটা আবার রিনিউ করে, অপশন হতে পারে। আচ্ছা, ফার্স্ট কাজ হলো আপনি ধরেন আমাদের বাংলাদেশের মার্কেট দিয়ে আমরা উদাহরণটা দিই। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও হওয়ার পরে ধরেন 1 লক্ষ শেয়ার কেউ ইস্যু করলো, ধরেন বসুন্ধরা গ্রুপ 1 লক্ষ শেয়ার কমন স্টক ইস্যু করছে। এটা মনে করেন 10,000 লোকের কাছে চলে গেছে এই শেয়ারটা, হতে পারে না এরকম? সবাই মনে করেন 100 টাকা করে শেয়ার কিনছে, 10,000 লোকের কাছে বসুন্ধরা গ্রুপের 1 লক্ষ শেয়ার চলে গেছে। এটা ফার্স্ট ডে ট্রেডিং, একদম প্রথম দিনের কাজ। ফার্স্ট ডে ট্রেডিং হয়েছে, এই ট্রেডিং এ 1 লক্ষ শেয়ার বসুন্ধরা গ্রুপের কাছ থেকে কিনে নিছে 10,000 লোকজন। এর মধ্যে ধরেন আমি আপনি সবাই আছি, আমাদের সবার কাছে 100 টাকা করে শেয়ার আছে এবং প্রতিটা শেয়ারের দাম ধরেন 10 টাকা করে। তাহলে বসুন্ধরা গ্রুপ কত টাকা পাইছে? 1 লক্ষ শেয়ার বিক্রি করে 10 লাখ টাকা পাইছে। ওকে, 10 লাখ টাকা নিয়ে বসুন্ধরা গ্রুপ চলে গেছে, আর এখানে তার কোনো কাজ নাই, একটা কাজ শেষ। এই ফাংশনটাই আসলে প্রাইমারি মার্কেট। প্রাইমারি একদম ফার্স্ট মার্কেট, এটা ফার্স্ট ট্রেডিংটাই আসলে প্রাইমারি মার্কেট। এরপরে এই 10,000 লোকের মধ্যে কি হয়েছে, এই 10,000 লোকের মধ্যে ধরেন আমার কাছে 100টা শেয়ার ছিল, কামাল ভাইয়ের কাছে 100টা ছিল, আরিফ ভাইয়ের কাছে 100টা ছিল। আমি এখান থেকে 50টা শেয়ার আরিফ ভাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি, আপনার হয়ে গেছে 150টা, আমার হয়ে গেছে 50টা। আবার ধরেন আপনি চিন্তা করলেন মার্কেটের ট্রেন্ড খারাপ, আপনি মার্কেটে থাকতে যাচ্ছেন না, আপনি পুরো 150টাই আবার কামাল ভাইয়ের কাছে বিক্রি করছেন, এখানে চলে গেছে। কামাল ভাই আবার দাম কমতেছে দেখে সবগুলো কিনে নিছে, 250টা হয়ে গেছে। আচ্ছা, এগুলো আমাদের মধ্যে কি ট্রেডিং এন্ড এক্সচেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে এই বৃত্তের ভিতরে, এবং এটা তো প্রতিদিনই হচ্ছে। স্টক এক্সচেঞ্জে আপনার ব্রোকারের হাউসগুলো কি করে? এই কাজটাই করতে, সেম কাজটাই করতেছে, প্রতিদিন এই কাজই হচ্ছে প্রতিনিয়ত। এই কাজটার নামই হলো সেকেন্ডারি মার্কেট। এখন আমি আর আপনার মধ্যে যে এক্সচেঞ্জটা হলো, বা এখানে ধরো আমরা 3 জন মিলে যে এক্সচেঞ্জটা করলাম, এটা তো অবশ্যই কোনো না কোনো দিন এটা জন্ম হয়েছিল। ফার্স্ট মানে ইনিশিয়ালি ইস্যুড বা প্রিভিয়াসলি ইস্যুড। আমি আপনাকে যেটা 50টা বেচলাম, আপনি আবার আমার কাছে বেচলেন, এটা তো অবশ্যই ইস্যু হয়েছিল, তাই না? দ্যাট মিনস প্রিভিয়াসলি ইস্যুড সিকিউরিটিজ অ্যামাং দ্য ইনভেস্টরস, মানে অ্যামাং আস, এই 10,000। এটা হলো প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটের ব্যাপার। বন্ডের ক্ষেত্রেও এটা হয়, বন্ডও হাত বদল হয়। এমন না যে শুধু কমন স্টক নিয়েই খেলা হয়, কমন স্টক প্রেফারেন্স সবকিছু নিয়ে খেলা হতে পারে। সেকেন্ড টাইম যখন হাত বদল হয় সেটাই আসলে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা জিতু ভাই, ছোট্ট একটা কোশ্চেন মানে জানা আর কি, আমরা যারা সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনতে যাই, আমাদের মূল টার্গেটটা কি? আবার সেল করে প্রফিট পাওয়ার জন্য নাকি ডিভিডেন্ড পাওয়ার জন্য? দুইটাই। কারণ আপনার ইনভেস্টরের রিটার্ন যখন আপনি ক্যালকুলেট করেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন আপনি চিন্তা করতেছেন অ্যাজ এ জেনারেল ইনভেস্টর, আপনি কমন স্টকে যখন ইনভেস্ট করেন, কমন স্টক 100 টাকায় আপনি কিনছিলেন, 1 বছর অন্তর দেখা গেল 10 টাকা আপনি ডিভিডেন্ড পাইছেন, আর এটার ভ্যালু গেইন করছে ধরেন 120 টাকা হয়ে গেছে কারেন্ট মার্কেট প্রাইস। ধরেন আমি জানুয়ারি মাসে, এটা ধরেন জানুয়ারি মাসের চিত্র, জানুয়ারি মাসে আপনি 100 টাকা একটা স্টক কিনছেন, ডিসেম্বর মাসে আপনি ডিভিডেন্ড পাইছেন 10 টাকা, এবং ডিসেম্বরের 31 তারিখে লাস্ট ট্রেডিং ভ্যালু ছিল 120 টাকা। এখন যদি আপনাকে বলা হয় আসলে এই 100 টাকা ইনভেস্টমেন্ট করে অ্যাজ এ ইনভেস্টর আপনার থ্রু আউট দ্য ইয়ার আপনার রিটার্ন কত?
আপনার রিটার্ন যদি আপনি হিসাব করেন, তাহলে ধরেন 100 টাকা শেয়ার মূল্য বৃদ্ধির কারণে আপনার 20 টাকা গেইন হয়েছে, আপনি সেল করেন বা না করেন। যদি সেল করেন তাহলে রিয়েলাইজড গেইন, আর যদি হোল্ড করেন তাহলে বলতে পারি আনরিয়েলাইজড গেইন বা আনরিয়েলাইজড হোল্ডিং গেইন। তাহলে গেইন 20 টাকা হয়েছে কিনা এখানে। আর ডিভিডেন্ড যতদিন আপনার যার হাতে যতদিন শেয়ার থাকবে সে ততদিন ডিভিডেন্ড ভোগ করবে, তাহলে ডিভিডেন্ডও পাইছেন 10 টাকা, তাহলে আপনার আসলে রিটার্ন কিন্তু 30 টাকা। এই দুই উদ্দেশ্যে ইনভেস্টররা ইনভেস্ট করে। আর যখন কিনা রিমার্কেবল পার্সেন্টেজ অফ শেয়ার কেউ কিনে ফেলে, এটা সাধারণত ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের পক্ষে সম্ভব হয় না। ধরেন বসুন্ধরা গ্রুপ 1 লক্ষ শেয়ার মার্কেটে ছাড়ছে ফর এক্সাম্পল, এবং ধরেন কোম্পানির 50% বা 51% শেয়ার সে আইপিওতে দিচ্ছে। এখানে যদি অন্য আরেকটা কোম্পানি, ধরেন রূপায়ণের মতো একটা লার্জ কোম্পানি, এটার 20% শেয়ার কিনে ফেলছে মার্কেট থেকে একাই, তাহলে তখন ব্যাপারটা কিন্তু এটার উদ্দেশ্য আবার আলাদা। যদি যেহেতু আপনি উদ্দেশ্যের কথা বললেন যে কি উদ্দেশ্যে সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনবে, হ্যাঁ, যখন একটা কোম্পানির 20% এর মতো শেয়ার কেউ কিনে ফেলে, আর একটা এন্টিটি ইন্ডিভিজুয়াল হইতে পারে অথবা বিগ কর্পোরেট হইতে পারে বা কোনো সিন্ডিকেট হইতে পারে, তখন এটাকে মানে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্সিয়াল, মানে সিগনিফিক্যান্ট বা একটা টার্ম আছে এটা, দ্যাট মিনস তার রোলটা হয়ে যাবে ভেরি মাচ সিগনিফিক্যান্ট। হ্যাঁ, সিগনিফিক্যান্ট রোল প্লেয়ার হবে সে, সরাসরি মালিক হয়ে যায় নাই এখনো, কিন্তু এই কোম্পানির ডিসিশন মেকিং এ 20% এন্ড অ্যাবভ যখন শেয়ার কেউ হোল্ড করে কোনো আউটসাইডার, তখন ওই কোম্পানির ডিসিশন মেকিং এ দেখবেন তার একটা সিগনিফিক্যান্ট রোল থাকে। এর উদ্দেশ্যটা ভিন্ন, এটা হতে পারে সে এটাকে গ্র্যাব করতে চাচ্ছে বা অ্যাকুইজিশন করে ফেলার একটা ইচ্ছা থাকতে পারে, অথবা হোস্টাইল টেক ওভার, মানে আস্তে আস্তে সে 20-তে থাকবে না, একটা সময় সে চেষ্টা করবে এটাকে 51 পর্যন্ত খেয়ে ফেলা। একটা কোম্পানি যদি আরেকটা কোম্পানির 51% শেয়ার কিনে ফেলতে পারে, দ্যাট মিনস ওই কোম্পানির চেয়ারম্যান সে হবে, দ্যাট মিনস পুরো বোর্ডকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তার চলে আসবে, ম্যাক্সিমাম ভোটিং রাইটসটাও হবে। হ্যাঁ, এটা হলো মানে আরো ব্রডার লেভেলের উদ্দেশ্য। বাট ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা হয় সাধারণত আমরা রিটার্ন চাই। আপনার কাছে যখন সারপ্লাস টাকা থাকে, আপনি আরো কিছু বাড়তি ইনকামের আশায় শেয়ার মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারেন, এটাই আসলে ট্রেন্ড। কিন্তু আমাদের দেশে 2009-10 যেটা হয়েছিল, অনেক সময় জমি বিক্রি করে এনেও মানুষ শেয়ার বাজারে ধরা শুরু করছিল এই ভ্যালি স্টাইলে। নর্মালি তো ডিভিডেন্ড যখন বেশি দিবে তখনই শেয়ারের দামটা বাড়ে বা বাড়ানোর বেশি কিনতে চায়, তাই না? জেনারেল এটাই তো নাকি? শেয়ারের দাম বাড়া কমা আসলে লট অফ ফ্যাক্টরস ইনভলভ। হ্যাঁ, তো হ্যাঁ, ডিভিডেন্ড বাড়া বা একটা ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা, এটার সাথে তো ডেফিনেটলি ওই পার্টিকুলার কোম্পানির শেয়ারের ডিমান্ড বাড়ার একটা সম্পর্ক আছে। এটা ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। আবার ধরেন ভারত পাকিস্তান ম্যাচ হারছে, সেই দিনও তো মুম্বাই স্টক এক্সচেঞ্জ করে যায়, এটারে কেমনি ব্যাখ্যা করবেন? কারণ প্রিন্সেস ডায়ানা যেদিন মারা গেছে সেদিন কিন্তু লন্ডন স্টক মার্কেট ফেল করছে। বিষয়গুলা কিছুটা সাইকোলজিক্যাল, একটু উদ্ভট। বাট ফাইন্যান্সিয়াল মেকানিজমে আপনি যদি চিন্তা করেন যে ইপিএস যদি ভালো থাকে, একটা কোম্পানির ইপিএস যদি স্ট্রঙ্গার হয় বা রাইজিং, তারপর পি রেশিও যদি ভালো হয়, তারপরে ডিভিডেন্ড ডিক্লারেশন বা ডিভিডেন্ড পে আউট রেশিওটা রাইজিং হয়, এই ফ্যাক্টরগুলো সাধারণত ওই কোম্পানির স্টকের
মূল্য বৃদ্ধিতে বা আকর্ষণের কেন্দ্রে চলে আসে এগুলো, এই কোম্পানিগুলো। দ্যাট মিনস তার ডিমান্ড বাড়লে দাম বাড়বে। জিতু ভাই, আরেকটা একটু, আমরা যে বলেন। নরমালি বুক ভ্যালুতে তো যে প্রাইসে আইপি ইস্যু করে সেটাই নরমালি লিস্টে থাকে যে কোম্পানি ফান্ড রাইজ করে, বাট মার্কেট প্রাইস যেটা বলতেছেন বা হ্যান্ড চেঞ্জ হচ্ছে, যে মার্কেট প্রাইসটাই কখনো বা কোথায় রিপোর্ট করা হয়, মানে আমার এক্স্যাক্টলি জানা নেই এই জিনিসটা। আচ্ছা, এটা জাস্ট খুবই অফিসিয়াল টার্ম। যদি কেউ ক্যাপিটাল মার্কেটে প্র্যাকটিক্যালি কাজ করে থাকে আমার চেয়ে ভালো অ্যান্সারটা দিতে পারবে। কারণ মার্কেট ভ্যালু যেটা ডিপেন্ড করতেছে, এটা তো মার্কেটের যত ফ্যাক্টরস ইনভলভড সেটার আপনার ইন্টারঅ্যাকশন কারণে বা ইকুইলিব্রিয়ামের কারণে আপনার মার্কেট ভ্যালু একটা জায়গায় সেটেল করতেছে নিঃসন্দেহে। এই যে মার্কেট ভ্যালুটা, এটা কখন আমরা কোথাও ফাইন্যান্সিয়ালে বা কোথাও কি দেখাই বা আচ্ছা আচ্ছা, মানে অ্যাকাউন্টিং এ আপনার রেকর্ড কিপিং এ? এক্স্যাক্টলি রেকর্ড আচ্ছা কিপিং বা আচ্ছা হোয়াটএভার যেখানে কোথায় ইউজ হয় আর কি। আচ্ছা আচ্ছা, মার্কেট ভ্যালু, ফেয়ার ভ্যালু যেটাকে বলে আসলে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, আপনি অবশ্যই ব্যালেন্স শিটে আপনি কখনোই মার্কেট ভ্যালুতে রিপোর্ট করতে পারবেন না। হ্যাঁ, ব্যালেন্স শিটে সবসময় আপনার ব্যালেন্স শিটে আইটেম একদম হুবহু যেভাবে থাকে আমি সেটাই বলতেছি। আপনার ক্যাপিটালের ঘরে দেখবেন, ক্যাপিটাল পোর্শনে এইভাবে থাকে। যখন আপনি ইস্যু করছেন, ইস্যু করার পরে যে জার্নালটা হয়েছে, তাহলে আমি জার্নালে যাই আগে। ধরুন ওই বসুন্ধরা গ্রুপের উদাহরণটাই আনি। বসুন্ধরা গ্রুপ ইস্যুড 1 লাখ শেয়ারস, 1 লাখ কমন স্টক। আচ্ছা, পার ভ্যালু ছিল 10 টাকা এবং 10 টাকায় ধরেন সে ট্রেডিং করতে পারছে 10 টাকা। এটা নাম্বার অফ কমন স্টক। ইস্যুড এন্ড সোল্ড, এটা জার্নালটা কি হবে? আচ্ছা, 10 টাকা ধরেন পার ভ্যালু, বাট আমি একটু বাড়াই দিই, এটা ট্রেডিং হয়েছে 12 টাকায়, পার ভ্যালু 10 টাকা, বাট ট্রেডিং প্রাইস ছিল ফার্স্ট ডেট 12 টাকা। এটা জার্নাল কি হবে? তারপর আমরা ব্যালেন্স শিটে কিভাবে থাকে সেটা দেখাচ্ছি। মূল উদ্দেশ্য কি ছিল? ফার্স্ট ডে প্রাইমারি মার্কেটে যেদিন ট্রেডিংটা হয় সেদিন তো ক্যাশটা চলে যায় কার কাছে? বসুন্ধরা গ্রুপের কাছে যাবে না? এক্স্যাক্টলি, তার মানে ক্যাশ অর ব্যাংক ডেবিট, ক্যাশ ডেবিট বা ব্যাংক ডেবিট, ক্যাশটাই ধরেন। ক্যাশ ডেবিট হলে এটা কিন্তু 12 টাকায় ট্রেডিং হয়েছে, 12 টাকা করে 1 লক্ষ শেয়ার, তার মানে 12 লাখ। কমন স্টক ক্রেডিট, এডিশনাল পেড ইন ক্যাপিটাল অর শেয়ার রাইট রাইট, তার মানে কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিটটা হবে পার ভ্যালুতে, 12 টাকা সহ করা যাবে না কিন্তু। কমন স্টক ক্রেডিট হবে 10 লাখ, 10 লাখ, তাহলে 2 লাখ টাকার ঘাটতি আছে। 2 লাখ টাকার হেডটা কি হয়? এডিশনাল পেড অফ ক্যাপিটাল। অ্যাডিশনাল, কিন্তু ইন্টারমিডিয়েট আমরা দেখছিলাম আর কি লাগে শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, একই জিনিস। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা মোস্ট ওয়াইডলি ইউজড টার্ম। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা অ্যাডিশনাল। তাহলে এখানে কত? 2 লাখ। এই দিয়ে হলো 12 লাখ। এটা হলো ফার্স্ট ডে ট্রেডিং এর চিত্র এবং আপনার রেকর্ড কিপিংটা এইটাই। আচ্ছা, এখন এটা ব্যালেন্স শিট দেখতে কিরকম হয় ওই ডেটা? ব্যালেন্স শিটের ক্যাপিটাল পোর্শনে সেম জিনিসটাই আসবে। এখানে থাকবে ক্যাপিটাল মানে পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল 10 lakhs, আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল 2 লাখ। এইভাবে আপনি ক্যাপিটাল, তারপরে যদি অন্য কিছু থাকে সেগুলো আলাদা, রিটেন আর্নিং যদি থেকে থাকে, বাট বেসিক্যালি রিগার্ডিং দিস ট্রেডিং আপনাকে এইভাবে এন্ট্রি দিতে হবে এবং সেটা পার ভ্যালুর জন্য পেইড ইন ক্যাপিটালটা সবসময় রিপোর্ট হবে আপনার পার ভ্যালুতে। আর অতিরিক্ত যদি হয় তাহলে
অতিরিক্ত টাকা আপনি রাখবেন অ্যাডিশনাল ট্রেডিং ক্যাপিটাল। আর মার্কেট ভ্যালু নিয়ে যে কাজটা, মার্কেট ভ্যালু নিয়ে বেশি কনসার্ন থাকে ইনভেস্টররা, অনেক বেশি। যদি কেউ দীর্ঘদিনের জন্য সিকিউরিটিজ রেখে দেয়, সে মনে করেন এখন ছাড়বে না, তাহলে টাইম টু টাইম মার্কেটের সাথে তার পারচেস প্রাইসটাকে কম্পেয়ার করে। হ্যাঁ, এগুলো আমাদের পার্ট 1-এ আছে, ওই ট্রেডিং গুলার বিষয়গুলো। তারপরে একটু ধারণা দিচ্ছি। আমরা যেমন হোল্ডিং গেইন বললাম একটু আগে, হোল্ডিং গেইন অর লস বা আনরিয়ালাইজড গেইন অর লস। হ্যাঁ, আপনি বিক্রি করতেছেন না, বাট আপনি যেই টাকায় কিনছিলেন শেয়ারটা বা ইনভেস্ট করছিলেন ফার্স্ট টাইম, আপনি আসলে মার্কেটের সাথে ক্লোজিং ডেটে একটা কম্প্যারিজন করে দেখতে চান যে আসলে আপনি কি পজিশনে আছেন। সেক্ষেত্রে আনরিয়ালাইজড গেইন অর লস আপনি কম্প্যারিজন করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেট ভ্যালুটাকে ফলো করতে হচ্ছে। বাট মার্কেট ভ্যালু যদি আকাশে ওঠে বা মাটিতেও নামে, সেক্ষেত্রে এইখানে কোম্পানি ইস্যুয়ারের ব্যালেন্স শিটে কিন্তু চেঞ্জ আসবে না। ও বুক ভ্যালুতেই ট্রেড করবে সবসময়। ও প্রবলেম ফেস করবে কখন লিকুইডেশনে যায়, ও যদি কোম্পানিটাকে উইন্ডিং আপ করতে যায়, সেই দিন সে ধরা খাবে। আচ্ছা, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, যেটা আমরা আগে আলাপ করছি একই জিনিস। আচ্ছা, কিছু প্রয়োজনীয় টার্মস আছে, এগুলো আমি একটু টাচ করব, আমাদের এমসিকিউ ফেস করার জন্য এই টার্মগুলো প্রয়োজন। যেমন দেখেন, ইনসাইডার ট্রেডিং এন্ড এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। ইনসাইডার ট্রেডিংটা কি? ইনসাইডার ট্রেডিং, হ্যাঁ, এবং এটা অবশ্যই একটা নেগেটিভ টার্ম, উদ্দেশ্য ভালো না এটার। দেখেন, this type of trading, that means insider trading, this type of trading is illegal. এটা মনে রাখবেন, এটা একটা এমসিকিউ। ইনসাইডার ট্রেডিং ইজ ইলিগাল। আমরা বুঝবো যে ইনসাইডার ট্রেডিংটা কি, খুব করে কিছু না। It undermines investor confidence in the integrity and fairness of the financial markets. অর্থাৎ আপনি যে আইপিও, ধরেন একটা আইপিও ইস্যু করতে যাচ্ছে, বসুন্ধরা গ্রুপ একটা আইপিও নিয়ে প্রিপারেশন নিচ্ছে, মার্কেটে আসবে ধরেন জানুয়ারি মাসে। আর বসুন্ধরা গ্রুপের এই আইপিও আন্ডাররাইটিং এর কাজটা করতেছে ধরেন ব্র্যাক ব্যাংকের যে মার্চেন্ট ব্যাংক ইউনিট আছে, তারা এটা ডিল করতেছে। ব্র্যাক ইপিএল মনে হয় এটার নাম। এখন তাহলে এখানে কিছু কোর পিপলরা ইনভলভ আছে কিনা, ধরেন বসুন্ধরা গ্রুপের সিএফও, তার আরো একদম অ্যাকাউন্টিং বা ফিনান্স ডিভিশনের টপ লেভেলের কিছু লোকজন, এদের কোলাবোরেশনে ধরেন 10টা লোক কাজ করতেছে। এই লোকগুলোর কাছে অনেক সিক্রেট আছে না, অনেক অফিসিয়াল ইনফরমেশন আছে, যেটা তারা ডিসক্লোজ করলে মার্কেটে অনেক উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আরেকটা বিষয় হলো, এই আন্ডাররাইটিং এর সাথে জড়িত কোর পিপল যারা, তাদেরকে দে আর নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ট্রেডিং। এটা হচ্ছে আইডিয়াল টাইপ, যে এই লোকগুলা ইভেন তাদের ওয়াইফ বা ভাই বোনরাও পারবে না, রেস্ট্রিক্টেড এন্ড ফরবিডেন, ইথিক্যালি এটা জায়েজ নাই যে তারা এই ট্রেডিং এ পার্টিসিপেট করবে। সো এটা অনেক সময় অবৈধভাবে তারা পার্টিসিপেট করে, নামে বেনামে, টু অ্যাটেইন দ্য গেইন। তারা এটার অনেক লুপ হোলস গুলো জানা থাকে তাদের। সো এই ট্রেডিংটা, এই ধরনের ট্রেডিংটাকে বলা হয় আপনার ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার কারা? ওই একদম ভিতরের লোক যারা। সহজ হিসাব, যে ভিতরের লোক যদি ট্রেডিং এ অংশগ্রহণ করে, ওই ট্রেডিংটা আসলে ফরবিডেন এবং ইন সাম কেসেস ইট ইজ ইলিগাল। দিস ইজ কল্ড ইনসাইডার ট্রেডিং। এটার ফলে হয় কি, ইট আন্ডারমাইন্স ইনভেস্টর কনফিডেন্স ইন দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড ফেয়ারনেস। স্বচ্ছতা নষ্ট করে এবং ইনভেস্টরদের বিশ্বাস ভঙ্গ করে, বিশ্বাস নষ্ট করে, কনফিডেন্স দুর্বল করে দেয়। আচ্ছা দেখেন, এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, এটা আবার কি? এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, এখান থেকে একটা এমসিকিউ আছে।
It states that current stock prices immediately and fully reflect and relevant information. তো দেখাচ্ছি কোথায় আছে details. Efficient market hypothesis. এগুলো একটু টুকে রাখতে পারেন, এমসিকিউর জন্য খুব কাজে দিবে। সেকেন্ড টাইম এমনি অটো মনে করবে, এমসিকিউ কোশ্চেন ব্যাংকে যখন যাবেন এই টার্মগুলাই আসবে। The efficient market hypothesis has three forms. That means it consists of three basic concepts. একটা হচ্ছে strong form, semi-strong form, আর একটা weak form. Strong form কোনটা? Strong form হচ্ছে all public and private information. All public and private information is instantaneously reflected in securities prices. Thus, insider trading is assumed not to result in abnormal returns. অর্থাৎ একটা ট্রেডিং রিলেটেড, নট অনলি ট্রেডিং প্লাস আইপিও থেকে শুরু করে বা আন্ডার রেটিং থেকে শুরু করে একদম ট্রেডিং পর্যন্ত ডিসিশন নেওয়ার জন্য ইনভেস্টরের দিক থেকে বা সব দিক থেকে সব ধরনের ইনফরমেশন যদি অ্যাভেলেবল থাকে, দুই ধরনের ইনফরমেশন, একটা হচ্ছে পাবলিক ইনফরমেশন আর একটা প্রাইভেট ইনফরমেশন, is instantaneously reflected in securities price. এই ধরনের ইনফরমেশন কে বলবেন আপনি হচ্ছে স্ট্রং ফর্ম। পাবলিক ইনফরমেশন কোনটা? লাইক আপনি ওয়েবসাইটে যেটা দিচ্ছে, বসুন্ধরা গ্রুপ তাদের কোম্পানির আইপিও রিলেটেড কিছু কথাবার্তা যেটা মানে একদম ওপেন করে দিছে। তাদের একটা ফেসবুক পেজ থাকতে পারে, টুইটার থাকতে পারে, বা ন্যাশনাল নিউজ পেপারে কিছু বিজ্ঞপ্তি দিতে পারে, বা তাদের ওয়েবসাইটে যেটা ডিসক্লোজ করছে। এই ধরনের পাবলিকলি ডিসক্লোজড ইনফরমেশন এন্ড প্রাইভেট ইনফরমেশন, এই দুইটার সমন্বয় যেখানে হয়, রিফ্লেকশনটা হয়, সেই ধরনের ইনফরমেশনকে আমরা বলি বা হাইপোথিসিসটাকে বলা হবে স্ট্রং ফর্ম। আর সেমি স্ট্রং বলতে বোঝা যাচ্ছে যে একটা আছে আর একটা নাই, সেটা হচ্ছে অল পাবলিকলি অ্যাভেলেবল ডেটা আর রিফ্লেক্টেড ইন সিকিউরিটি প্রাইসেস, বাট প্রাইভেট অর ইনসাইডার ডেটা আর নট ইমিডিয়েটলি রিফ্লেক্টেড। অ্যাকর্ডিংলি ইনসাইডার ট্রেডিং ক্যান রেজাল্ট ইন অ্যাবনর্মাল রিটার্নস। এখানে শুধুমাত্র পাবলিক ইনফরমেশন পাওয়া যায়, প্রাইভেট ইনফরমেশন ইমিডিয়েটলি পাওয়া যাবে না। তাহলে এটাকে বলবো সেমি স্ট্রং ফর্ম। আর একটা হলো উইক ফর্ম, সেটা হচ্ছে current securities prices reflected all recent past prices movement data. That means একটা পাবলিক প্রাইভেট যাই হোক, it depends on previous year data, মানে historical data, historical. That means it is weak form. So এখান থেকে আপনার 3-4টা কোশ্চেন সেট হয় যে efficient hypothesis, market hypothesis এর তিনটা বেসিক ফর্ম কি কি। তো ওখানে দেখবেন যে স্ট্রং, সেমি স্ট্রং আর উইক। স্ট্রং এর মধ্যে থাকে পাবলিক প্রাইভেট, সেমি স্ট্রং এর মধ্যে শুধু পাবলিক, উইক ফর্মটা হচ্ছে হিস্টোরিক্যাল। এখান থেকে 6 থেকে 8টা এমসিকিউ কমন পাবে। আচ্ছা, রেটিং এজেন্সি কি? রেটিং এজেন্সির জন্য কিছু বলার প্রয়োজন মনে হয় নাই। রেটিং এজেন্সিদের কাজটা কি? রেটিং এজেন্সিদের কাজ হচ্ছে একটা কোম্পানির ক্রেডিট ওয়ার্দিনেস কত সেইভাবে সেইটাকে রেটিং করা। দ্যাট মিন্স তার র্যাঙ্কিংটা বোঝা যায়। যেমন আমরা দেখি, ব্যাংকাররা ভালো জানে, একটা কোম্পানির ক্রেডিট রেটিং যদি AAA হয় আর একটা ধরেন AA মাইনাস, দ্যাট মিন্স AAA যেটা, দ্যাট মিন্স এটার ক্রেডিট ওয়ার্দিনেস অনেক বেশি, স্ট্রঙ্গার, মানে এর ফিনান্সিয়াল সলভেন্সি এবং লিকুইডিটি সব দিক বিবেচনায় দিস স্ট্রঙ্গার দেন দিস ওয়ান। আর যদি বি হয়, মাইনাস হয়, সো এটা বুঝতে হবে এটার অবস্থা একটু খারাপ, আরো খারাপ। এটা এক একটা কোম্পানির ক্রেডিট রেটিং এজেন্সির আইকন গুলো একটু চেঞ্জ আছে। দিস ইজ ফর এক্সাম্পল, এখানে আছে আপনার মোদি, স্ট্যান্ডার্ড পোর্স, এগুলো ওয়ার্ল্ডের খুব নাম করা ক্রেডিট রেটিং এজেন্সির নাম। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে এখানে, আমরা তো পড়তেছি কর্পোরেট ফিনান্স,
ক্রেডিট রেটিং এজেন্সিটার প্রয়োজন কখন পড়ে আসলে? কোন ধরনের ফাইন্যান্সিং এর জন্য ক্রেডিট রেটিং এর ব্যাপারটা আসে? কোন ধরনের ফাইন্যান্সিং এর জন্য? জিয়া ভাই বলতে পারেন? জিয়া ভাই, ওহিদ ভাই, আমিনুল ভাই, এখানে ক্রেডিট রেটিং এর কথা কি জন্য আসলো বা দরকারটা কি ছিল আসলে? ক্রেডিট রেটিং বুঝতে পারছেন, ক্রেডিট মানে তো বরং। আচ্ছা, কে বলবেন? জিয়া ভাই বলতেছেন? প্রজেক্ট ফাইন্যান্সের জন্য দরকার হতে পারে। ডেফিনেটলি প্রজেক্ট ফাইন্যান্স, হ্যাঁ এটা ধরেন আরো মাইক্রো লেভেলে চলে গেছেন, আমার জাস্ট ম্যাক্রো লেভেলে দরকার। ক্রেডিট মানে তো আমি লোন বুঝি, তাই না? জি, লোন, লোন মানে ডেট, এটার আরো ফাইন্যান্স স্মার্ট ওয়ার্ড হলো ডেট। জাস্ট আমার প্রশ্নটা ছিল যে কোন ধরনের ফাইন্যান্সিং এর জন্য আসলে ক্রেডিট রেটিংটা বাই ডিফল্ট মানে প্রয়োজন আর কি। ডেট ফাইন্যান্সিং। ডেট ফাইন্যান্সিং, উত্তর হবে ডেট ফাইন্যান্সিং। এটা কিন্তু একটা এমসিকিউ, ডেট ফাইন্যান্সিং। কারণ ডেট দিতে গেলে ইনভেস্টরের দিক থেকে ও চিন্তা করবে যে ওই কোম্পানির আসলে লিকুইডিটি এন্ড সলভেন্সি পজিশনটা কেমন, সে আসলে তার ডেট সার্ভিস কভারেজটা কেমন হবে, তার ইন্টারেস্ট কভারেজ রেশিও ঠিক আছে কিনা, এই মানে চুলচেরা বিশ্লেষণ করেই তো ক্রেডিট রেটিং এজেন্সিরা তাকে একটা দেয়, রেটিং ফেলায়, ট্রিপল এ হয়, কখনো ডবল এ হয়। সো এটা আসলে ডেট ফিনান্সিং এর জন্য এই অ্যানালাইসিসটা দরকার। যেহেতু আমাদের দেশের ডেট ফাইন্যান্সিংটা মূলত কারা করে, মানে অর্গানাইজেশন, মানে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, না ওর বাংলাদেশের ডেট ফিনান্স, বাংলাদেশের ফাইন্যান্সিংটা আসলে মানে ক্যাপিটাল মার্কেট তো দেখতেছেন কি অবস্থা, প্রতিদিনই তো টালমাটাল, এবং এখনো যথেষ্ট কনসাস পিপলদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটা সাস্টেন করে না। এখানে একটা গ্রুপ আছে খুব বেশি স্মার্ট, আর ইনভেস্টরের ইন্ডিভিজুয়াল লেভেলে দেখা যায় এরা এতটা স্মার্ট না। তো ক্যাপিটাল মার্কেট আসলে খুবই পুয়ার, বিলো স্ট্যান্ডার্ড। এটাকে বিভিন্ন ভাবে অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের ফাইন্যান্স মার্কেটটা মানে হাইলি ডমিনেটেড বাই ব্যাংক, মানে যে যার 5 লাখ টাকা দরকার সেও ব্যাংকে আসে, যার 5,000 কোটি টাকা দরকার সেও ব্যাংকে আসে। কিন্তু এটা হওয়ার কথা না, এত বিগ ফাইন্যান্সিং এর জন্য তার আসলে কিন্তু ক্যাপিটাল মার্কেটে যাওয়া উচিত। হ্যাঁ, এটার ট্রেন্ডটাই এরকম বাংলাদেশে। আর একটা ব্যাপার, কিছু বিজনেস আছে যেটা পারিবারিক বিজনেস, ম্যাক্সিমাম যেগুলো পুরান বিজনেস বাংলাদেশের, আকিস বা এরকম পার্টেক্স টার্টেক্স আরো অনেক আছে, যেগুলো হয়তো এখনো 3 জেনারেশন পর্যন্ত যায় নাই, ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনে আসছে সর্বোচ্চ, বা 2-1টা গেছে থার্ড জেনারেশনে, যেমন আকিস থার্ড জেনারেশনে আসছে, আপনার স্কয়ার থার্ড জেনারেশনে আসছে। তো এই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের পারিবারিক কন্ট্রোলটা আসলে ছাড়তে চায় না। এটাও একটা কারণ যে মানি মার্কেট মানে ব্যাংক ফাইন্যান্সের উপর তারা বেশি ডিপেন্ডেন্ট থাকতে চায়। আলটিমেটলি কোন কোম্পানি যদি নেট ওয়ার্থ বের করতে চান, দেখবেন যে আসলে ওদের টাকাই খুঁজে পাবেন না, সবাই এতটা ঋণগ্রস্ত। যারা কর্পোরেট লোনের সাথে জড়িত, এটা দেখতে পাবেন, তো ওয়ার্থ বের করেন অনেক সময়, আসলে ওকে পুরো গ্রুপ, একটা গ্রুপ অফ কোম্পানিজ বা তার প্রত্যেকটা সিস্টার কনসার্ন গুলাকে যদি আলাদা আলাদা করে আপনি হিসাব করবেন, ওর অবস্থা হবে ইভ্যালি রাসেলের মতো। ওর টাকাই নাই, ও পুরো হাওয়ার উপর চলতেছে, এবং সব তারা তো ফিনান্সিয়াল মানে হেলদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ব্যাংকে সাবমিট করে when they want to avail investment from the bank. That means finance. সেখানে তো ম্যানিপুলেশনের কথা আমি বাদই দিলাম, এমনি দেখবেন ওর অ্যাসেট আছে, লায়াবিলিটি আছে, নেট ওয়ার্থ খুঁজতে দেন, ওর তলা হস্তায় কিছুই পাবেন না। ভাই এইদিকে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু অন্যদিকে হাঁটছে, আমরা কিন্তু 2022 এর ভিতর ডেট ফ্রি কোম্পানি হয়ে যাব। আচ্ছা, নিটল। জি জি জি। আচ্ছা আচ্ছা, কিন্তু নিটল তো ট্যাক্স পেয়ারের নাম আসে না কেন? ট্যাক্স পেয়ার তো এখন জর্দাওয়ালা বেশি দেয় না, আপনি আমরা কিন্তু হলো আমাদের যে সিস্টার কনসার্ন গুলো আছে, আমরা এতে কিন্তু বিজনেস করতে পারছি না। আমাদের মূল বিজনেস ইউনিটটাই হলো টাটা গাড়ি আর হলো হিরো হোন্ডা, এই দুটা। পাশাপাশি আমাদের পেপার, আমরা পার্টিকুলার কোন কোম্পানিকে বলছি না, যে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান বাংলাদেশে
কিন্তু এই যে যে লোকটা ধোয়া ছাড়ে তামাক খায় সেই পেটে ফার্স্ট হয়, কারণ কি? না না না, ওই শোনেন, তামাকের যে কাউসের কথা বলতেছেন তো, কাউসের নাম আসার একটা কারণ আছে। ওটা কিন্তু ছিল ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। কাউসের কোম্পানি কিন্তু কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। আচ্ছা, তারপরে অনেক যারা ফ্রন্ট লাইন আছে তারা তো তাদের নামে হ্যাঁ আসে না। হ্যাঁ, না এটা ঠিক আছে, সেই লোক আসলে অনেস্ট ম্যান বিধায় এটা সে করে। আর একটা বিষয়, কাউস জর্দা বিক্রি করলেও কাউস কিন্তু ডেট ফ্রি। হ্যাঁ, তার কিন্তু ব্যাংকে একটা পয়সার ঋণ নাই। ভাইয়া আমাকে একটু ওই প্রশ্নের অ্যান্সার দিতে দেন। আমরা কিন্তু ওই যে ম্যানুফ্যাকচারিং, গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমরা কিন্তু সেরা কর্মরত এবং গত আচ্ছা কয়েক আচ্ছা বছর আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরিতে আর কি। হুম, বুঝতে পারছি। ফার্স্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এবং খুব শীঘ্রই আমরা মানে মেড ইন বাংলাদেশ গাড়ি দেখতে পাবো নিটলের হাতে আর কি। পাশাপাশি যদিও আমার কম্পিটিটর অশোক লেল্যান্ড, ওরা কিন্তু অলরেডি জায়গা নিয়ে নিছে এবং বাংলাদেশে বেশ ভালো মানের গাড়ি তৈরি করে। এরাও তো করছে পিএসপি ফ্যামিলি। পিএসপি অলরেডি বের হয়ে গেছে, বাংলা কার বের করছে, ওতে অ্যাসেম্বল করে। আর নিটল, আপনাদের প্ল্যান্ট কোথায়? পাবনাতে না? পাবনাতে কি আপনারা প্ল্যান করছেন নাকি এই যে গাড়ির ম্যানুফ্যাকচারিং এর জন্য? না, গাড়ি ম্যানুফ্যাকচারিং এর জন্য আসলে মূলত আমরা এখন ইয়েতে কাজ করবো, যশোরেই আপাতত যশোর। প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা যেটা বাংলাদেশের জন্য যেটা সুখবর সেটা হলো আমরা আসলে থার্ড জেনারেশনে যে আমরা ওই ইলেকট্রিক ভেহিকল যেটা। ইয়ে করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, মেড ইন বাংলাদেশ। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়ারি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং। Investment bankers serve as intermediaries between businesses and the providers of capital. মূল উদ্দেশ্য এবং মূল ফাংশন একই, ইন্টারমিডিয়ারি হিসেবেই কাজ করে। কিন্তু এটাকে আবার জেনারেল ব্যাংকিং বা কমার্শিয়াল ব্যাংক না বলে ইনভেস্টমেন্ট ব্যাংক বলছে কেন? এই ইনভেস্টমেন্ট ব্যাংকারদের মেইন কাজটাই হলো আসলে ক্যাপিটাল মার্কেট রিলেটেড। ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ব্যাংক কাজ করে। আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যেগুলোকে, আমাদের প্রত্যেকটা ব্যাংকেরই একটা করে সাবসিডিয়ারি কোম্পানি আছে মার্চেন্ট ব্যাংক হিসেবে। এই মার্চেন্ট ব্যাংক গুলো আসলে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে। They not only help to sell new securities but also assist in business combination, act as broker in secondary market and trade for their own accounts. এই তিনটা কথা মনে রাখলেই হবে। ইনভেস্টমেন্ট ব্যাংকারের আসলে তিনটা ইম্পর্টেন্ট কাজ। To sell new securities, that means underwriting process, একদম IPO বা আন্ডাররাইটিং, যেখান থেকে আপনার ফার্স্ট ট্রেডিংটা হয়। বাট অলসো অ্যাসিস্ট ইন বিজনেস কম্বিনেশন। বিজনেস কম্বিনেশন কোনটা কে বলতে পারেন? বিজনেস কম্বিনেশন, দ্যাট মিনস মার্জার এন্ড অ্যাকুইজিশন, এই কাজগুলো তারা করে থাকে। অ্যাক্ট অ্যাজ ব্রোকার হাউস হিসাবেও কাজ করে ডে টু ডে ট্রানজাকশনের জন্য। and trade for their own accounts. Trade for their own accounts বলতে মার্চেন্ট ব্যাংকের কাছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, ব্যক্তিরা, এদের হাতে হিউজ পয়সা থাকে, হ্যাঁ, সময় সুযোগ বুঝে এরা নিজেরাও ইনভেস্ট করে ট্রেডিং এ। This is called own accounts. আমাদের একদম দেশে আসে কোন ব্যাংকগুলো নরমালি এর মধ্যে পড়ে? ফর এক্সাম্পল, জি ভাই কি বললেন, কোনটা জানতে চাচ্ছেন আসলে? তো মানে এক্সাম্পল আর কি, আমাদের দেশে কোন ব্যাংকগুলো? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকেরই একটা করে সাবসিডিয়ারি কোম্পানি আছে, প্রতিটা ব্যাংকেরই। কৃষি ব্যাংক ছাড়া মনে হয়, কৃষি ব্যাংক আর গ্রামীণ ব্যাংক ছাড়া। আছে কিনা? ইসলামী ব্যাংকের আছে না? এই কি ক্যাপিটাল ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ আছে আছে। তারপরে এরকম প্রত্যেকটা কোম্পানি দেখবেন ওই ব্যাংকের দুইটা সাবসিডিয়ারি, একটা আছে সিকিউরিটি হাউস। হ্যাঁ হ্যাঁ, মানে মূল ব্যাংকের নামটা থাকে আর সাথে একটা সিকিউরিটি শব্দ লাগে, একটা লিমিটেড করছে এরকম। যেমন সোনালী ব্যাংকের আছে সোনালী ইনভেস্টমেন্ট আছে। এরকম মার্কেন্টাইল ব্যাংকের কি আছে? ব্র্যাকের ইপিএল কি? ব্র্যাকের ইপিএল, হ্যাঁ ব্র্যাকের ইপিএল। ইপিএল এ কি হয়? ইপিএল এ কি হয় তা জানি না, বাট ব্র্যাক ইপিএল টা মার্চেন্ট ব্যাংক হিসেবে কাজ করে। এটা ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি, সিস্টার কনসার্ন আর কি।
আচ্ছা, এরা ধরেন এরা তো ব্রোকার হিসাবেও কাজ করে। ব্রোকার বলতে আপনি ব্রোকারেজ হাউস, যেটা আর কি, বিও অ্যাকাউন্ট খুলতে পারেন এদের মাধ্যমে। প্লাস এরা যদি হাতে যখন এদের হিউজ টাকা থাকে, আইডল মানি থাকে, সুযোগ বুঝে এরাও কিন্তু মার্কেটে প্রচুর বিনিয়োগ করে। আবার শুধু তাই না, আপনার ফার্স্ট আইপিও যখন ছাড়ে কোনো কোম্পানি, ধরেন আমরা উদাহরণ হিসেবে নিছিলাম আমাদের আলোচনার শুরুতে যে বসুন্ধরা গ্রুপের 10 লক্ষ শেয়ার বা 1 লক্ষ শেয়ার ব্র্যাক ইপিএল এর মাধ্যমে ধরেন এটাকে মার্কেটে নিয়ে আসবে। ব্র্যাক ইপিএল কি করে, এর সাথে একটা নেগোসিয়েশন করে ধরেন 11 টাকা দাম ফিক্স করছে, ধরেন পার ভ্যালু 10 টাকা, এটা 11 টাকায় তারা করলো নেগোসিয়েট করে, পুরা শেয়ারটা সে কিনে নিতে পারে, পুরা প্রসিডটা সে একাই দিয়ে দিবে। ইপিএল নিজেই কিনে, সেই আন্ডার রাইটিং করলো, সেই ইস্যু করে দিল, সব প্রক্রিয়া কাজ করার পরও আবার সে পুরাটা কিনে নেবে। নেওয়ার পরে এ আবার সেকেন্ডারি মার্কেটে বিক্রি করলো, পরের দিন থেকে 13 টাকা করে বসে, সেখান থেকে প্রফিট নিতে পারে, প্রফিট করতে পারে। এভাবে হয়। অর্থাৎ ইনভেস্টমেন্ট ব্যাংকার নিজেও সমস্ত শেয়ার কিনে নিতে পারে। আচ্ছা, আন্ডাররাইটিং প্রসেস নিয়ে আমরা পরে আলোচনা করি, আরো অনেক কিছু দেখার আছে। যে ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা পরে, এটা রেজিং ফান্ডে চলে গেছে। আমাদের আরো বেসিক টার্ম গুলা ক্লিয়ার করা দরকার। আচ্ছা, রিস্ক এন্ড রিটার্ন। রিস্ক এন্ড রিটার্ন, আপনার নো রিস্ক নো রিটার্ন, মানে নো রিস্ক নো গেইন একই জিনিস। Two basic types of investment risk. There are two basic types of investment risk. Systematic risk and unsystematic risk. Systematic risk কি মনে আছে আমিনুল ভাই? এখানে প্রশ্ন আছে কিন্তু। সিস্টেমেটিক রিস্ক কি আর আনসিস্টেমেটিক রিস্ক কি? আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, যে কোনো একজন। সিস্টেমেটিক রিস্ক হলো সেই রিস্ক যেটা কোম্পানি নিজে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, কোম্পানি নিজে নিয়ন্ত্রণ করতে পারে, হ্যাঁ, তারপরে বলেন। আর আনসিস্টেমেটিক রিস্ক বলছি, সিস্টেমেটিক রিস্ক হলো সেই রিস্ক যেটা আপনি হলো ভাই মনে হয় উল্টাই ফেলছে মনে হয়। না, একটু চেঞ্জ হয়ে গেছে। সিস্টেমেটিক রিস্কটাকে আসলে এটা নিয়ন্ত্রণযোগ্য না। ওটা আনসিস্টেমেটিক বললেই হয়। হ্যাঁ, ওটা আনসিস্টেমেটিক রিস্ক। হ্যাঁ, এটার সিস্টেমেটিক রিস্কের আরেকটা নাম আছে যেটা কিনা আনডাইভার্সিফাইয়েবল। ডাইভার্সিফাই করার কোনো সুযোগই নাই, এর হাত থেকে পলায় বাঁচার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রিস্কটা যেটা বললাম, যেটা হলো আপনার কোম্পানি নিজে করতে পারে, ওটাকে রিকভার করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। এটা একই সাথে এর কারণ এবং এর মানে ডাইভার্সিফাই করার সুযোগ আছে, আইডেন্টিফাই করার। আর সিস্টেমেটিক রিস্ক অলসো কল্ড মার্কেট রিস্ক। সো মার্কেট ইজ এ বিগ থিং। হ্যাঁ, এটা টোটালি একটা এক্সটার্নাল ফোর্স। মার্কেট কিন্তু কখনোই কোনো ইন্টারনাল ফোর্স না, এটা এক্সটার্নাল ফোর্স। এবং সেটা আপনি যত বড়ই কোম্পানি হন, এটাকে এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি হয়তো একজন ভালো প্রাইস লিডার হইতে পারেন, কস্ট লিডার হইতে পারেন, বাট মার্কেটকে এককভাবে দমন করা এটা সম্ভব না। So systematic risk, also called market risk, is the risk faced by all firms. All মানে এই একটা ইকোনমিতে যতগুলা কোম্পানি আছে, ফার্মস আছে, দোকান আছে, সবাই এফেক্টেড হবে, ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নাই। ভেরি মাচ ম্যাক্রো চেঞ্জেস দ্য ইকোনমি অ্যাজ এ হোল, পুরো ইকোনমিকে ফেলাই দিতে পারে। Such as the business cycle affect all players in the market. For this reason, systematic risk is sometimes referred to as undiversifiable risk. ঠিক তুরস্কে এখন যে ঘটনাটা ঘটতেছে,
পুরো কারেন্সি পড়তে পড়তে 30% ফল করছে ওদের। ইন্ডিয়াতেও করছে কিছু। তুরস্কের ক্রাইসিসটা এখন মোস্ট important globally. Since all investment securities are affected, the risk cannot be offset through portfolio diversification. এখানে কোনো diversification কাজে আসবে না। Like political decisions, or unsystematic risk also called non-market or company risk. Company বলতে এখানে কোম্পানির একটা ইন্ডিভিজুয়াল অপারেশনও এর জন্য দায়ী হতে পারে। হ্যাঁ, এটা আপনার কিছুটা ইন্টারনাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ডেন্ট হতে পারে। Is the risk inherent in a particular investment security? This type of risk is determined by the issuer's industry, products, আরো ছোট ক্ষুদ্র লেভেলের বিষয়গুলো দেখেন, ফ্যাক্টরগুলো, like issuer's industry, products, customers, loyalty, degree of leverage, management competence, ইত্যাদি। So for this reason, unsystematic risk is sometimes referred to as diversifiable risk. So যেহেতু এটাকে ডাইভার্ট করার সুযোগ আছে, it is diversifiable. Since individual securities are affected differently by economic conditions, this risk can be offset through portfolio diversification. এখানে মানে প্রতি ইঞ্চি এমসিকিউ আছে, এই শুধু এই দুইটা প্যারাতে, সিস্টেমেটিক রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্ক। এবং এটাকে বাদ দিয়ে মনে হয় কোশ্চেন হয় না কোনোদিন। আচ্ছা, পাশাপাশি আরো অনেক রিস্ক আছে দেখেন। আদার টাইপ অফ ইনভেস্টমেন্ট রিস্ক, এটা এখানে না দেখলেও চলে, কারণ আমাদের রিস্ক নিয়ে একটা আলাদা সেকশনই আছে, জাস্ট এক নজর দেখে যান। Other types of investment risk: credit risk, foreign exchange risk. Foreign exchange riskটাকে রিস্ক কেন? Foreign exchange riskটা রিস্ক কেন? হারুন ভাই, অনেকদিন পরে আসছেন, আপনার কণ্ঠস্বর একটু শুন। হারুন ভাই আছেন? আচ্ছা, মাঝে মাঝে হারাই যান আপনি। আচ্ছা বলেন হারুন ভাই, মানে ফরেন এক্সচেঞ্জ রিস্কটাকে রিস্কের মধ্যে কেন আনা হয়েছে? কি ধরনের রিস্ক হয় ফরেন এক্সচেঞ্জ থেকে, মানে কারেন্সি রিলেটেড? কারেন্সির এই যে ভ্যালু ওঠানামা করে, তো একটা ফরেন এক্সচেঞ্জ রেটই তো একটা রিস্ক, সবচেয়ে বড় রিস্ক, এবং মানে খুবই মানে ফ্রিকোয়েন্ট, যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে সকাল বিকাল ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে পারে। কয়দিন ধরে তো মানে অবিরত বাড়তেই। এটার মূল রিস্কটা কিন্তু ডিলিং রুমে, যেখানে এটা এক্স্যাক্টলি, হ্যাঁ, ডিলিং রুম আমরা অপারেশন। কিন্তু মনে করি যে এলসি ওপেন করি আবার এক্সপোর্টের প্রসিড পাই এইখানে, ওখানে তো মেইন হিটটা বা মেইন যে ইম্প্যাক্টটা কিন্তু ডিলিং রুমে। আমরা কিন্তু ডিলিং রুম যে ট্রেডিংটা করে, এটা কিন্তু ব্রাঞ্চে যারা কাজ করে জানি না, জানি না আমরা এটা। ডিলিং রুমে যারা থাকে তারা সাধারণত খুবই এক্সপার্ট লোকজনই কাজ করে এটা নিয়ে। হ্যাঁ, ওখানে আপনি চৌকুশ লোকজন ছাড়া এটা ডিল করা সম্ভব না। আপনি 24 ঘন্টা হলে আপনাকে অনলাইনে থাকতে, হ্যাঁ, কারণ আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতেছেন, আর ওখানে লসের একটা লিমিট থাকে যে আপনি কত পরিমাণ লস করতে পারবেন ট্রেডে। আরো কিছু রিস্ক আছে দেখেন, পলিটিক্যাল রিস্ক, ইন্ডাস্ট্রি রিস্ক, লিকুইডিটি রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক এন্ড পারচেজিং পাওয়ার রিস্ক। আচ্ছা, এগুলো ডিটেলস না গেলেও চলবে, কারণ এগুলো আলাদা সেকশনই আছে আমাদের। রিলেশনশিপ বিটুইন রিস্ক এন্ড রিটার্ন। রিলেশন বিটুইন রিস্ক এন্ড রিটার্নের মূল কথাই হলো নো রিস্ক নো গেন, হাই রিস্ক হাই গেন। এটা একদম সারমর্ম কথা। দেখেন ওদের ভাষায় কি লিখছে, the most serious investor are risk averse. risk averse টা কি এটাও জানা দরকার, কারণ কিছু প্রশ্নের শুরুতে এই ধরনের ওয়ার্ড পাবেন। risk averse নিতে চায় না। আচ্ছা, এটা আচ্ছা, রিস্ক নিতে চায় না, না নিতে চায়, কোনটা? অ্যাভার্স তো নিতে চায়, রিস্ক টেকারের উল্টা হলো অ্যাভার্স। আচ্ছা, আমরা দেখি একটু, বোঝার ভুল হইতে পারে অনেক সময়।
They have a diminishing marginal utility for wealth. In other words, the utility of additional increments of wealth, the utility of again serious investor less than its quality. Okay, risk neutral. Risk neutral একটা শব্দ পাচ্ছি এখানে, আর একটা রিস্ক অ্যাভার্স, আর একটা হচ্ছে রিস্ক সিকিং ইনভেস্টর। তারপরে আমি এটা ক্লাসে Risk neutral investor adopts an expected value approach because he or she recorded approach because he or she regards the utility of a gain as equal to the utility of a loss of the same amount. Thus, the risk neutral investor has a purely rational attitude toward risk. আচ্ছা, নিউট্রাল বলতে তো আমি বুঝতেছি যে আসলে খুব বেশি রিস্ক নিতে চায় না, এর অবস্থানটা আসলে জিরোতে। নিউট্রাল, খুব বিবেচনা করে সে কাজ করে এবং অল্পতে সে তুষ্ট থাকে। জিতু ভাই, হ্যাঁ, রিস্ক অ্যাভার্স মানে ঝুঁকি বিমুখ, মানে সে নিতে রাজি না, ঝুঁকি বিমুখ। আচ্ছা, তার মানে এ হলো -1। আচ্ছা, আর একটা হচ্ছে রিস্ক সিকিং ইনভেস্টর হ্যাজ অ্যান অপটিমিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ড রিস্ক। ওই যে রিস্ক টেকার আর রিস্ক অ্যাভার্স কি বিপরীত শব্দ। আচ্ছা, এ হলো রিস্ক সিকিং ইনভেস্টর, যারা হাই রিস্ক নিতে ভালোবাসে। দ্যাট মিন্স 1+। এই 3 ধরনের প্লেয়ার মার্কেটে পাওয়া যাবে আর কি। আমরা কোন ক্যাটাগরি, যারা বাংলাদেশে থেকে বিদেশি ডিগ্রি নিতে যাচ্ছে? আমরা তো রিস্ক সিকার, আমরা চ্যালেঞ্জ টেকার। আন্ডারটেকার আন্ডারটেকার হইছে কি রেসলার? কি আচ্ছা, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস একবার আমরা দেখছি, তারপর একটু দেখে যাই। The financial managers may select from a wide range of financial instruments in which to invest and with which to raise money. Financial managers, the following is a short list of widely available long-term financial instruments ranked from the lowest rate of return to the highest risk. হ্যাঁ, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কত আছে? 1 থেকে 8, তার মানে বুঝবেন যে 8টা এমসিকিউ আছে এর মধ্যে। কিভাবে একটু দেখেন, এখানে কিন্তু এই সিরিজটা সাজানো হয়েছে কনসিডারিং রিস্ক লেভেল, এবং এই সিরিজটা মনে রাখতে হবে এবং যৌক্তিকভাবে সেটা দেখেন। ইউএস ট্রেজারি বন্ডস, এটা কি রিস্ক বেশি না কম? ইউএস ট্রেজারি বন্ড, ট্রেজারি দ্যাট মিন্স গভর্নমেন্ট, একেবারে জিরো রিস্ক। আচ্ছা, সঞ্চয়পত্রে কোনো রিস্ক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে? আচ্ছা, সঞ্চয়পত্রে কোনো রিস্ক নাই। আর এফডিআর এ তো একটু চিন্তা করা লাগে যে ব্যাংক হারায়, পদ্মা ব্যাংকের মতো হলেও তো সর্বনাশ। সো ইউএস ট্রেজারি বন্ডসটা অনেকটা আমাদের দেশের সঞ্চয়পত্রের মতো একটা ইনস্ট্রুমেন্ট, যেখানে কোনো ঝুঁকি নেই। দিস ইজ জিরো। দ্যাটস ওয়াই এটা যদি রিস্ক ফ্রি লিস্ট করা হয় সেক্ষেত্রে এটা 1 নম্বরে থাকবে। ফার্স্ট মর্গেজ বন্ড দ্বিতীয় সারিতে, বাট এটা লেস রিস্ক, রিস্ক খুবই কম, অথবা 1:1 ধরেন। এখানে তো 1:0 1 নম্বরে, আর এটা 1:1 ধরেন। ধরেন আপনাকে 100 টাকা ঋণ দিচ্ছি, আপনি 100 টাকার একটা প্রপার্টি বা অ্যাসেট, একটা রিয়েল এস্টেট আমাকে রেজিস্টার্ড মর্গেজ নিয়ে রাখছেন। সো যদি ডিফল্ট হয় আমি মর্গেজ সেল করে এটা রিকভার করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে লেস রিস্কি ধরা হয়। সেকেন্ড মর্গেজ বন্ড, মর্গেজের উপর আবার মর্গেজ, অর্থাৎ মর্গেজ আমি লোন নিয়েছি 100 টাকা, প্রপার্টি দিছি 200 টাকার, তার মানে আপনার আরো 100 টাকা লোন করার সক্ষমতা আছে। দেখা গেল আরেকটা প্রতিষ্ঠান ওই ফ্র্যাকশন অ্যাসেটের উপরে আরেকবার ধরেন আরো 50 টাকা বা 60 টাকা ঋণ দিল। So this is called আপনার সেকেন্ড মর্গেজ বন্ড। সো এটা রিস্ক ক্যাটাগরিতে লেস রিস্কির মধ্যেই, বাট ফার্স্ট মর্গেজের চেয়ে একটু বেশি রিস্কি। সাবঅর্ডিনেটেড ডিবেঞ্চার্স,
সাবঅর্ডিনেটেড ডিবেঞ্চারের কনসেপ্টটা কি মনে আছে কিনা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সাবঅর্ডিনেটেড ডিবেঞ্চার্স আর ইনকাম বন্ডসটা একটু রিস্কি সাবঅর্ডিনেটেড ডিবেঞ্চারের চেয়ে। ইনকাম বন্ডসের কন্ডিশনের জন্য এটা রিস্কি, অর্থাৎ এখানে বলা আছে বন্ড ইস্যুয়ার বন্ড ইনভেস্টরের সাথে যে এগ্রিমেন্টটা আছে সেখানে বলা আছে কথাটা এরকম, যদি অ্যাভেলেবেল ইনকাম করতে পারি তাহলে তুমি ইন্টারেস্ট পাবা, নাহলে পাবা না। ব্যাপারটা ভেরি কন্ডিশনাল, ইনকাম আসলে দিবে, না হলে না খেয়ে রাখতে হবে। সো এটাও রিস্কি। প্রেফার্ড স্টক মানে যে ইসলামী ব্যাংকের মতো, তাই না? প্রফিট হলে দিবে, না হলে দিবে না। ইসলামী ব্যাংকের মতো কিনা যাই না, ইসলামী ব্যাংক সবই দেয়। প্রেফার্ড স্টকটাও কম্পারেটিভলি বন্ডের চেয়ে রিস্কি, অর্থাৎ সবচেয়ে রিস্ক ক্যাটাগরিতে নরমালি দেখবেন বন্ডের চেয়ে কিন্তু কমন স্টক মানে ইকুইটি সিকিউরিটিজ গুলো বেশি রিস্কি। হ্যাঁ, দেখেন ক্যাটাগরিতে এখানে সবার নিচের দিকে আছে প্রেফার্ড স্টক, কনভার্টেবল প্রেফার্ড স্টক এন্ড কমন, একদম নিচের র্যাঙ্ক। এটার আরেকটা কারণ আছে, এটার একটা কারণ হলো লিকুইডেশন যখন হয়, কোম্পানি যখন লিকুইডেট হয় সবার শেষে টাকা পায় কিন্তু এই গ্রুপটা, প্রেফার্ড স্টক আর কমন স্টক হোল্ডাররা, কারণ ওরা কোম্পানির মালিক। অ্যাসেট বিক্রি করে আগে শোধ করা হবে আপনার লোন আইটেমস, লায়াবিলিটিস গুলো। লায়াবিলিটিস পেইড অফ করার পরে যদি 2 টাকা বাঁচে তাহলেই এই কমন স্টক অর্থাৎ ইকুইটি হোল্ডাররা পায়। হ্যাঁ, সো ওই র্যাঙ্কিং থেকে বা ওই যে প্রায়োরিটি সুপেরিয়রিটি দিক থেকে তারা একটু নিচের দিকে, এটাও একটা রিস্কি অপশন। সো এই সিরিজটা একটু মনে রাখবেন যে কমন স্টক হলো একেবারে নিচে, লাস্ট ওয়ান, মোস্ট রিস্কি। কারণ আলটিমেটলি কমন স্টক হোল্ডাররা কি কোম্পানির কোর ওনার, সব দায় দায়িত্ব ওদের, সব দিক বিবেচনায় ওর ঝুঁকিটা সবচেয়ে বেশি। প্রেফার্ড স্টক আর কনভার্টেবল প্রেফার্ড স্টকের মধ্যে খুব বেশি ডিফারেন্স কিছু নাই। একটা হলো প্রেফার্ড স্টক, যেটা কিনা প্রেফার্ড স্টককে অনেক সময় কমন স্টকে রূপান্তরিত করার সুযোগ থাকে, অর্থাৎ আপনার যে ইনডেঞ্চার বা আন্ডাররাইটিং এর সময় যে কন্ডিশন গুলা আমরা তৈরি করি ডকুমেন্টস, সেই ডকুমেন্ট যদি অ্যালাউ করে এরকম ক্লোজ ইনক্লুডেড থাকতে পারে যে প্রেফার্ড স্টক হোল্ডাররা চাইলে কমন স্টকে রূপান্তরিত হইতে পারে। আর দ্যাট মিনস প্রেফার্ড স্টকের তো কোনো ভোটিং রাইটস নাই, এটা জানেন যে তারা বোর্ড অফ ডিরেক্টরস বা এজিএম কোনো জায়গায় কোনো মতামত দিতে পারবে না। বাট কমন স্টক হোল্ডারদের কিন্তু ভোটিং রাইটস আছে, সেটা কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। সো ওই দিক বিবেচনায় প্রেফার্ড স্টক হোল্ডাররা সামটাইমস দে ক্যান কনভার্ট দেয়ার স্টকস ইফ দ্য ডকুমেন্টস অ্যালাউ। জিটু ভাই, এই হ্যাঁ। প্রেফারটা কে হোল্ড করে, কোম্পানি না আচ্ছা। যে শেয়ার হোল্ডার? আচ্ছা, আমি বলতেছি, এক সেকেন্ড, আমি একটু ফোন আসছে, আমি একটু রিসিভ করি। হ্যাঁ, জিয়াবের একটা প্রশ্ন ছিল যে প্রেফার্ড স্টকটা কারা হোল্ড করে, হোল্ডার অফ প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টকের হোল্ডাররা সাধারণত আপনার বিগ কর্পোরেটস, এখানে ইন্ডিভিজুয়াল এটা ট্রেড করে না কখনো। তারপরে প্রেফারেন্সটা কে পায়, যে ইস্যুয়ার আচ্ছা নাকি? আচ্ছা আচ্ছা, এই প্রেফারেন্স অ্যাকচুয়ালি ওই প্রেফারেন্স শব্দটা কেন আসছে সেটা হচ্ছে, দেখেন এই র্যাঙ্কিং এর মধ্যে এই কথাটা আছে, কোম্পানি যদি লিকুইডেট হয়, লিকুইডেটের সময় preferred stockholder will get the preference over common stockholders.
আরেকটা যে কনভার্টেবল প্রেফারেন্স স্টক, যেটা এটা কনভার্ট করার আচ্ছা আচ্ছা রাইটটা কে পায়? আচ্ছা কে পায়? প্রেফার্ড স্টক হোল্ডাররা। প্রেফার্ড স্টক হোল্ডাররা এই কনভার্টিবিলিটির সুযোগটা পায়। কমন স্টকের তো আর কনভার্টের দরকার নাই। কমন স্টক তারা কি হোল্ডার তো কোনো বিগ কর্পোরেশন, দ্যাট মিন্স ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এখানে কোনো ইন্ডিভিজুয়াল আসবে না। যেটা বলতে কনভার্টটা কে করবে, যে আচ্ছা কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, কনভার্টটা কে করবে? এখন ধরেন এক্স্যাক্টলি। প্রেফার্ড স্টক হোল্ডার একজন, ওর কাছে 10,000 প্রেফার্ড স্টক আছে। হ্যাঁ, ধরেন বসুন্ধরা কোম্পানি 10,000 প্রেফার্ড স্টক ইস্যু করছে, এটা কিনছে রূপায়ণ। রূপায়ণ ইজ দ্য হোল্ডার, বাট অ্যাকর্ডিং টু ক্লোজ বা ডকুমেন্টস এটার কনভার্টিবিলিটির সুযোগ দেওয়া ছিল। যদি কখনো চায় তাহলে তারা কমন স্টক হোল্ডারে রূপান্তরিত হতে পারবে। কিভাবে? এই যে প্রেফার্ড স্টক ধরেন 10,000, প্রতিটার মূল্য 100 টাকা পার ভ্যালু ধরেন। আর ঠিক ওই সময়ে বসুন্ধরা গ্রুপের কমন স্টক ট্রেডিং হচ্ছে ধরেন এক একটা 40 টাকায়। এখন একটা কিছুতে সেটেল করা হয়েছে যে তারা যদি কনভার্ট হতে চায়, এই 10,000 প্রেফার্ড স্টককে কমন স্টকে রূপান্তর করলে ধরেন 20,000 করে দেওয়া হবে। 20,000 ইকুইভ্যালেন্ট ধরা হলো। দিস ইজ হাউ একটা কনভার্সন, একটা রেট নির্ধারিত থাকে অথবা নির্ধারণ করা হয়, যেটার ভিত্তিতে তারা এই প্রেফার্ড স্টকটা অ্যাবলিশ হয়ে এটা কমন স্টকে রূপান্তরিত হবে। এর ধরেন আগের কমন স্টক যদি 1 লাখ থেকে থাকে, এখন ওর কমন স্টক হয়ে যাবে 1,20,000, আউটস্ট্যান্ডিং বেড়ে যাবে। বুঝতে পারছেন? আর রূপায়ণের স্ট্যাটাসটা হবে তখন সে আর কমন প্রেফার্ড স্টক হোল্ডার থাকবে না, ও তখন হয়ে যাবে কমন স্টক হোল্ডার এবং কোম্পানির সে ডিরেক্টর হবে, যেহেতু রিমার্কেবল নাম্বার অফ শেয়ার সে পাচ্ছে। বন্ডের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। দেখা গেল যদি কারো 1 কোটি টাকার একটা বন্ড থাকে বা 100 কোটি টাকার একটা বন্ড আছে, যদি এটা কনভার্টেবল বন্ড হয়, এই বন্ডটাকে সে রূপান্তরিত করে কমন স্টকে পরিণত হতে পারে, অর্থাৎ লেন্ডার থেকে সে মালিক হয়ে যায়। একসময় সে লেন্ডার ছিল, লেন্ডার না থেকে সে একসময় মালিকে রূপান্তরিত হতে পারে বা কোম্পানির একজন ডিরেক্টরে রূপান্তরিত হতে পারে। এই সুযোগটার নামই হলো কনভার্টেবিলিটি। সো বোথ অফ কেসেস, কনভার্টেবল প্রেফার্ড স্টক এবং কনভার্টেবল বন্ড দুটাই অ্যাভেলেবল, এরকম সুযোগ আছে। আর প্রেফারেন্সের দিক থেকে ইন কেস অফ লিকুইডেশন, কমন স্টক তো সবার শেষে, এর কোনো বিকল্প নাই। কনভার্টেবল প্রেফার্ড স্টক হোল্ডাররা ইউজুয়াল প্রেফার্ড স্টকের নিচে থাকবে, অর্থাৎ আগে প্রেফার্ড স্টক হোল্ডারদেরকে বিদায় করবেন। আর যদি কনভার্টেবল প্রেফার্ড স্টক হোল্ডার থাকে, অর্থাৎ রূপায়ণ কোম্পানি আগে প্রেফার্ড স্টক হোল্ডার ছিল, তারপরে সে কমন স্টক হোল্ডারে পরিণত হয়েছে। লিকুইডেশনের ক্ষেত্রে মূল মালিক আগে টাকা না নিয়ে যারা কিনা রূপান্তরিত হয়ে আসছিল, রূপায়ণকে আগে টাকা দিবে, ওকে আগে বিদায় করতে হবে। আর সবার শেষে থাকবে মূল স্পন্সর যারা ছিল, আকবর সুবানরা। এই হলো এই সিরিজ এবং র্যাঙ্কিংটা। প্রেফার্ড স্টকের প্রেফারেন্সটা থাকে কমন স্টক হোল্ডারের চেয়ে উপরে, দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড, যদিও দুইটাই ইকুইটি, এই শুধু এই প্রেফারেন্সের কারণে এদেরকে বলা হয় প্রেফার্ড স্টক। ওকে, বন্ড। বন্ডটা কিভাবে ফাইন্যান্সিং করে? বন্ড ইস্যু করা হয় যখন যার কিনা ডেফিসিট সারপ্লাস ইউনিটি আছে। ধরেন আমার একটা কোম্পানি XYZ, এই কোম্পানির যদি ফান্ড রিকোয়ারমেন্ট হয়, সে চাইলে বন্ড ইস্যু করতে পারে। বন্ড ইস্যু করলে কি হবে? বন্ড ইস্যুর মাধ্যমে বন্ড ইস্যু থেকে সে টাকা পাচ্ছে, বন্ডটা সেল করে প্রথমত আন্ডাররাইটিং,
এটা ধরেন ডিনোমিনেশন হয় নরমালি $1000 আর টোটাল ধরেন $1 কোটি এর যদি একটা বন্ড অনুমোদিত হয় বা হয়, এটা যদি বলা হয় যে নাম্বার অফ বন্ডস কতগুলো আছে, এটা বের করবেন, 1000 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে যতগুলো হবে ততগুলো বন্ড ইস্যু হয়। ধরেন প্রাইমারি মার্কেটে একবার হাত বদল হবে, আবার সেকেন্ডারি মার্কেটও হাত বদল হতে পারে। তো দিস ইজ মূল উদ্দেশ্য একই, ইকুইটি মার্কেটের মতোই, টাকাটা ডেপোজিট ইউনিটে চলে যাবে আর কি, রিসিভার রিসিভ করবে, প্রসিডটা পাবে। এখন বন্ডের অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো লাইন বাই লাইন পরে শেষ করা যাবে না, এখানে পড়তে হবে আপনাদের, আমি শুধু একটু দেখাই দিয়ে শেষ করব। বন্ডস, অ্যাডভান্টেজ অফ বন্ডস, বন্ডস কেন ইস্যু করবে ইকুইটি মার্কেটে না যে, ডিসঅ্যাডভান্টেজ আছে বন্ড ইস্যুর, খুব সহজ ভাষায় আছে, একবার করে পড়লে বুঝতে পারবেন। ডেট কভনেন্ট কি, কল প্রভিশন, কল এবিলিটি যেটাকে বলে, টাইপস অফ বন্ড, খুবই ইন্টারেস্টিং, এবং এখানে প্রতি ইঞ্চি এমসিকিউ আছে, প্রত্যেক লাইনে লাইনে। সরাসরি এমসিকিউ ব্যাংকে না যাওয়াই ভালো, এই চ্যাপ্টার গুলো অবশ্যই এক নজর একবার হলেও পড়বেন। আর যদি অলরেডি কেউ পড়ে থাকেন দরকার নেই, আপনারা সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করেন এই রিলেটেড। জাঙ্ক বন্ড কাকে বলে, ইন্টারেস্ট রেটস এর সাথে কি সম্পর্ক বন্ডের, তারপরে স্টক মার্কেট পাবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ স্টক মার্কেট। অর্থাৎ আমি একটু হিন্টস দেই, সেটা হচ্ছে যদি কেউ গ্লিমের বই ফলো করেন, আপনারা কি গ্লিম প্রেফার করতেছেন? গ্লিম আর উইলি খুব বেশি ডিফারেন্ট না, হ্যাঁ গেমটাই দেখতেছি বেশি। গেমটা অবশ্য মানে অনেকটা লেকচার শিটের মতো, কিন্তু গ্লিম দেখলে খুব বেশি কিছু লাগে না। আমি নেক্সট ক্লাসেও কোনো ম্যাথমেটিক্স বা কোনো এমসিকিউ তে যাব না, কারণ এটার আগে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। প্রচুর টার্মিনোলজি আছে, কারণ ক্যাপিটাল মার্কেট অনেক বড় একটা বিষয়, মানে সারা জীবন পড়েও এটা শেষ করা সম্ভব না। সো নেক্সট ক্লাস তো আমাদের হচ্ছে ফ্রাইডে। সো ফ্রাইডে পর্যন্ত আপনারা এই 21 পেজ নিয়েও যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ। এই স্টাডি ইউনিট 3 1 থেকে 21 পেজ ওকে, পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়বেন, পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়েন। কোনো টার্ম যদি না বোঝেন সেটা ডাইরেক্ট গুগলে সার্চ দিবেন, না পারলে তো পরের দিন আসি আমরা সবাই মিলে আলোচনা করবো। হ্যাঁ, এরকম না ও দুর্বোধ্য কোনো টার্মিনোলজি নাই, মোটামুটি 50% আমরা ডিসকাস করে ফেলছি। হ্যাঁ, আর যদি আগে কারো বইটা পড়া থাকে আপনি সরাসরি এমসিকিউ প্র্যাকটিস করেন, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আমি একটা গ্লেবের হার্ড কপি কিনে আনছিলাম, মনে হচ্ছে সেম না আর কি। সেম না, হয়তো আগের ভার্সন হতে পারে। হার্ড কপি কই পাইছেন? ফারানে? হ্যাঁ হ্যাঁ, নীলকে থেকে রয়্যাল বুক, রয়্যাল। ফারহানা তো আছে, রয়্যাল আছে। কারণ আপনি টেবিল অফ কন্টেন্ট মিলাইলেই তো হবে। ওকে, চ্যাপ্টার লাইন নোট এটা মনে হয় আরো বেশি করছে, অনেক চ্যাপ্টার বাড়াই ফেলছে আরো। হতে পারে, জাস্ট এটা 2020 কোনো সন্দেহ নাই। আর এখানে পেজও কিন্তু খুব বেশি না, 242 পেজ। মানে আপনি অফিসে যাওয়া আসার পথেও যদি কেউ গাড়িতে বাসে সিএনজিতেও পরে, এক সপ্তাহে বইটা পড়ে শেষ করা যাবে, এবং সেটা খুবই ফ্রুটফুল হবে যদি এই কাজটা কেউ করতে পারে। পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়বেন মার্কার সহ, আপনার 50% এমসিকিউ এমনি কভার হবে শুধু বই পড়লে, আর বাকিটা এমসিকিউ ব্যাংক দেখে কভার করতে হবে। আর ধরেন কিছু আমরা পারবো না, বোঝার দরকার নেই, কারণ আমার A+ পাওয়া লাগবে না, আমাকে পাস করতে হবে, এই হলো বিষয়। তারপর তো এইটুক নিয়েই থাকেন আগামী 2 দিন, শুধু এটার মধ্যেই থাকেন। নেক্সট আমি অন্য এরিয়াগুলো টানবো, অসুবিধা নেই। ভাইয়া এখানে পাস মার্ক কত? এটার পাস মার্ক হচ্ছে 72%। টোটাল এক্সাম মার্কস এর, অর্থাৎ 500-র মধ্যে আপনাকে পাইতে হবে 360। বোথ পার্ট 1 পার্ট 2, পার্ট 2 মার্কস ডিস্ট্রিবিউশন সেম। 100টা এমসিকিউ, 100 এমসিকিউ থেকে প্রশ্ন হবে 375 মার্কস, অর্থাৎ এক একটা এমসিকিউ এভারেজ 3.7 মার্কসের। আর রিটেন
রিটেন হলো এগুলোর খুব শর্ট কোশ্চেন থাকে, ডিসিশন অ্যানালাইসিস এখানে থাকে হলো 125 মার্কস। সো দুইটা মিলে যদি কেউ 500-র মধ্যে 360 পায় সে পাস। আলাদা কোনো কন্ডিশন নাই যে রিটেনে এত % মিনিমাম পাইতে হবে, এখানে মিনিমাম এত পাইতে, এরকম না, দুটো মিলে অ্যাভারেজ 360। সো এটা মাথায় নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি এখানে শেষ করতে যাচ্ছি, এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।